ভাইয়া আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। হ্যালো এভরিওয়ান। তো আজকে আসলে একটা ভিন্ন সেটআপে চলে আসছি। তো আশা করি আজকের প্র্যাকটিক্যাল সেশনটা তোমাদের সবার সাথে ভালোই হবে। জুবাইর হোসেন, ওয়ালাইকুম আসসালাম। সমুজ্জ্বল দাস, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সুহাদা, শিরিন, সুমন, সূত্রধর, ওকে, নূরে শান্তি, সামিউল, রাকিবুল হাসান, মুন্না, সুমন। আচ্ছা, সো আজকে আসলে মানে কমপ্লিটলি ভিন্ন একটা মানে অন্যভাবে জয়েন করেছি। এভাবে আসলে তোমরা খুবই অভ্যস্ত এভাবে ক্লাস করে, বাট আমার জন্য তোমাদের সাথে এইভাবে এটাই প্রথম ক্লাস। তো আশা করি আজকের ক্লাসটা সবাই গুরুত্ব সহকারে করবা, কারণ আজকের ক্লাসটাকে আমি এমন ভাবে প্ল্যান করেছি যেটা তোমাদের বিগত সবগুলা ক্লাসকে রিভিশন করাবে এবং প্র্যাকটিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং যতটুকু দরকার সেটা তোমাদেরকে আজকে আর কি তোমাদেরকে সেটা আমি জানানোর চেষ্টা করব। এবং পাশাপাশি আজকে তোমাদেরকে আমি যেভাবে ল্যাব করাবো সেই ল্যাবটা তোমরা কিভাবে বাসায় প্র্যাকটিস করবা সেই সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স নিয়েও কিন্তু কথা হবে। ওকে, তাইফুর, ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাইয়া বোর্ডে নেন? হ্যাঁ অবশ্যই ভাইয়া, আমি থিওরি পোর্শন গুলা বোর্ডে নিব, বাট যেহেতু প্র্যাকটিক্যাল, যেহেতু প্রোগ্রামিং, সো প্রোগ্রামিং কিন্তু আসলে আমি বোর্ডে রান করতে পারবো না। অবশ্যই পারবো, আমি আমি আমার মানে লাইক ব্রেন দিয়ে আমরা ক্যালকুলেশন করে ইমাজিন করতে পারবো কোনটা আমাদের আউটপুট হবে, বাট আমরা কিন্তু ওই যেটা আসলে অ্যাকচুয়ালি যেভাবে আমরা সামনে প্রোগ্রামিং করব বা তোমরা যখন করবা তখন কিন্তু আসলে বোর্ডে ওই জিনিসটা হবে না। তো আজকের ক্লাসটা যেমন আমরা এইভাবে করতেছি, আবার নেক্সট ক্লাসটা আবার বোর্ডে করব, তারপরে আবার সেটার কি ল্যাব করব। বাট আমি তোমাদেরকে একটা কথা অ্যাসিওর করতেছি যে ল্যাব ক্লাসগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এরকম মনে করা দরকার নেই যে ভাই স্ক্রিন শেয়ারে ক্লাস হচ্ছে ক্লাস করব না, বা এটা কি এটা রিয়েল মনে হচ্ছে না, কেমন যেন মনে হচ্ছে কম্পিউটার স্ক্রিন শেয়ার দেওয়া হচ্ছে, এইটা ভাবার কোনো কারণ নেই। এই ক্লাসটাও অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এই ল্যাবটা যদি তোমরা না দেখো, তোমরা কিন্তু বাসায় যখন নিজেরা ল্যাব করবে অনেক ধরনের সমস্যা ফেস করতে পারো, কিংবা অনেকগুলা জিনিস তোমরা না বুঝতে পারো। তো প্রত্যেকটা কনফিউশন ক্লিয়ার করার জন্যই কিন্তু আমি আজকে এইভাবে জয়েন হয়েছি। ওকে, জেরিন নাফি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অলমোস্ট 77 জন আমাদের সাথে জয়েন হয়ে গেছে। সো রাইট নাও আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। যে কোনো সাউন্ড প্রবলেম, এনি টাইপ অফ ইস্যুস তোমরা যদি ফেস করো, যে প্রবলেম হচ্ছে ক্লাসটা করতে, আমাকে জানাও। আর চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। তো আমি শুরু করি। শেয়ার স্ক্রিন, ওকে। তো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ফারহানা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। মাহাদি হাসান, ওয়ালাইকুম আসসালাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার সেশনটা স্টার্ট করি। তো আই হোপ আমার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখন আর অন্য কিছু ভাবা যাবে না। দিস ইজ ক্লাস, এটাই আমাদের ক্লাস। যে প্ল্যাটফর্মে হোক, যে সিস্টেমেই হোক, আমরা কপ আপ করার চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব। সো প্রথমত যারা যারা গত ক্লাসটা করেছো তারা প্লিজ রেসপন্স করার চেষ্টা করবে। আজকের ক্লাসটা যদি তোমরা বুঝতে পারো, তার মানে তোমরা কি মানে একটা স্টেপে চলে আসো, যে স্টেপ থেকে আসলে খুব সহজ হবে বাকি জিনিসগুলা শেষ করা। তো প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন একটা সি প্রোগ্রাম তৈরি করি, সো আমরা একটা ফাইল ক্রিয়েট করি, রাইট? সো ওই যে ফাইলটা আমরা ক্রিয়েট করি, ওই ফাইলটা আমরা কি এক্সটেনশনে সেভ করি? ডট সি এক্সটেনশনে সেভ করে থাকি। আবার ওই ফাইলটা কি হয়, ওই ফাইলটাকে আমরা কম্পাইল করি। কম্পাইল করার পরে আমরা কম্পাইলেশন প্রসেসটা লাস্ট ক্লাসে শিখেছি। তো কম্পাইল করার পরে যেটা হয়, ওই ডট সি এক্সটেনশন যুক্ত যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা একটা পর্যায়ে ডট ইএক্সি এক্সটেনশন যুক্ত হিসেবে পেয়ে থাকি।
তো ওই .exe ফাইলটাই কিন্তু কাইন্ড অফ সফটওয়্যার। ওইটাতে যখন আমরা ডাবল ক্লিক করি বা এটা যখন ওপেন করি, ওইটাই কিন্তু একটা সফটওয়্যার ওপেন করে। বাকি একটা প্রোগ্রাম ইনস্টল হলে যেরকম একটা ঘটনা ঘটে সেই ধরনের কিন্তু একটা কিছু সেই এক্সিকিউশন ফাইল থেকে আমরা পেতে পারি। তো প্রথমত আজকে যেহেতু আমাদের প্রথম ল্যাব সেশন, তো আমি আসলে ল্যাব সেটআপ নিয়ে কিছু কথা বলবো আজকের ক্লাসের শেষে। এখন আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি। তো এই মুহূর্তে আমি যে প্ল্যাটফর্মটা ব্যবহার করব সেটা হচ্ছে কোড ব্লকস। তো কোড ব্লকস তোমাদের মধ্যে অনেকেই জানো কোড ব্লকসটা কি। সো কোড ব্লকস তোমরা অনেকেই জানো যে কোড ব্লকসটা কি। তো কোড ব্লকস এর যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা আইডিই। কোড ব্লকস কিভাবে ডাউনলোড করতে হবে, কোড ব্লকসে কিভাবে কাজ করতে হবে, এ নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে পার্সোনালি ইনবক্স করলে আমি তোমাদের জন্য একটা টিউটোরিয়াল আলাদা করে বানিয়ে সেই জিনিসটা দেখাবো। তো আপাতত আমার কম্পিউটারে কোড ব্লকস ইনস্টল আছে, তো আমি সেই কোড ব্লকসটাকে ওপেন করতেছি। আচ্ছা, স্বপন দাস বলতেছে ভাই প্লিজ ইউজ ভিএস কোড। দেখো যে কোনো যে আইডি প্ল্যাটফর্মে তুমি ইউজ করো না কেন, এটার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। তুমি যখন এই ক্লাসটা আরেকটু সামনের দিকে যাবা তুমি বুঝতে পারবা আসলে ওই ভিএস কোড, কোড ব্লকস কিংবা নেটবিনস কিংবা ইক্লিপস এগুলোর মধ্যে আসলে কোনো শিখার মতো তেমন কোনো কিছু নাই। মেইন জিনিস হচ্ছে কি আমাদের কনসেপ্ট, এবং এই কনসেপ্ট প্রত্যেকটা আইডির জন্যই একই। আইডিই কি বা এগুলা কি, এগুলা নিয়ে কিন্তু আগের ক্লাসে আমি হ্যান্ড নোটস দিয়েছি, তো যারা যারা দেখছো আশা করি তাদের কোনো প্রবলেম হবে না। তো এখন আমি একদম আমাদের ক্লাসে মানে ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো প্রথমে কোড ব্লকস এর ইন্টারফেস থেকে কিছুই না, আমি একটা নিউ ফাইল তৈরি করব। ওকে, সো আমি নিউ একটা এমটি ফাইল তৈরি করতে পারি। সো একটা নিউ এমটি ফাইল তৈরি হয়ে গেছে আনটাইটেলড 1 নামে। তো এই ফাইলটাকে আমি সেভ করতেছি। কিভাবে সেভ করতেছি, কি করতেছি এগুলো একটু পরে বলবো, আগে আমরা কম্পাইলেশন প্রসেসটা বুঝি। হ্যাঁ, তো দেখো আমি আমার কম্পিউটারের ডেস্কটপে কিন্তু এটাকে সেভ করতেছি। সো যেমনটা আমরা হোয়াইট বোর্ডে শিখেছিলাম যে একটা ফাইল টেস্ট নাম দিয়ে ওপেন মানে ক্রিয়েট করতেছি, এবং ওই টেস্ট নামের ফাইলটাকে .c এক্সটেনশন যুক্ত করে আমরা কি সেভ করতেছি। তো এইখানে আমি ঠিক সেম কাজটাই করতেছি, TEST দিয়ে আমি কিন্তু ফাইলটাকে সেভ করতেছি। নিচে দেখো তোমরা দেখতে পাচ্ছ সেভ অ্যাজ টাইপ। তো এখানে অনেকগুলা টাইপ আছে, এর মধ্যে আমরা C/C++ ফাইলে সেভ করতেছি। তো এটা দিয়ে যখন আমরা সেভ করব, দেখো test.c নামে একটা ফাইল তৈরি হয়ে যাচ্ছে। আমি আমার স্ক্রিনটাকে একটু জুম করি যাতে তোমাদের মোবাইলে দেখতে কোনো অসুবিধা না হয়। তো এনিওয়েজ এখন আমি যে কাজটা করছি সে কাজটা হচ্ছে এই যে দেখো আমার ডেস্কটপ, আমার ডেস্কটপে কিন্তু একটা ফাইল আমি ক্রিয়েট করে ফেললাম। সো এই ফাইলটা কি, এই ফাইলটা হচ্ছে টেস্ট নামের একটা ফাইল যেটার সাথে .c এক্সটেনশন যুক্ত রয়েছে। সো এটাকে আমি কিভাবে দেখতে পারি এই ফাইলটা কি টাইপের ফাইল, আমি জাস্ট একটা, এটা যদি তোমরা যদি উইন্ডোজ কম্পিউটারে হয়ে থাকো সে ফাইলটার উপরে মাউসের কার্সরটা নিয়ে জাস্ট রাইট ক্লিক করবে, প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে গেলেই কিন্তু দেখতে পারবা যে কি টাইপ অফ দা ফাইল কি সি সোর্স ফাইল। দ্যাট মিন্স আমরা টেস্ট নামের একটা সোর্স কোড, টেস্ট নামের একটা সোর্স ফাইল তৈরি করে ফেলছি, এবং এই ফাইলটা কোন এক্সটেনশন যুক্ত, .c এক্সটেনশন যুক্ত। এটা কিন্তু ঠিক যেমনটা আমরা থিওরি পড়েছিলাম সেটার সাথে কিন্তু এখন মিলে গেছে। সো রাইট নাও তোমরা দেখতে পারতেছো আমার যে পুরো ডেস্কটপ, পুরো ডেস্কটপে কিন্তু শুধু এই test.c নামেরই ফাইল আছে, আর বাকি কয়েকটা ফোল্ডার আছে। তো এখন এই test.c ফাইলটাকে আমাদের কোথায় নিতে হবে, কি করতে হবে, কম্পাইল করতে হবে। কম্পাইল করে কি করতে হবে, কম্পাইল করে test.exe ফাইলে বানাতে হবে, রাইট? তো সেই প্রসেসটাই আমরা এখন করব। তো এই পর্যন্ত যারা যারা আছো তোমরা কিন্তু মনোযোগটা এখন বাড়ায় দাও, আসল ক্লাসটা কিন্তু এখন শুরু হবে। আচ্ছা, SD রাহুল বলছে যে লিনাক্সে কোড ব্লকস ডাউনলোড দেওয়া যাবে কি? হ্যাঁ, অবশ্যই যাবে। তুমি codeblocks.org যে ওদের যে ওয়েবসাইটটা আছে এখান থেকে তুমি লিনাক্সের জন্য ডাউনলোড করতে পারবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেকজনই আছো আমাদের সাথে, তো আমরা শুরু করি। তো রাইট নাও যেমনটা আমরা আমাদের এই কি বলে থিওরি ক্লাসে দেখেছিলাম যে প্রথমে আমরা একটা ফাইল তৈরি করলাম test.c। সো এই ফাইলটার মধ্যে এখন আমরা মনে করো আমাদের একটা প্রোগ্রাম করতে হবে। সো এখন আমি তোমাদেরকে প্রশ্ন করব যে আমাদের এই ফাইলটা কিন্তু এখন একদম খালি আছে। তো এখন আমি তোমাদেরকে প্রশ্ন করব যে একটা বেসিক প্রোগ্রাম তৈরি করতে আমরা শিখেছিলাম কি আমাদের কয়টা জিনিস লাগে, আমাদের কিন্তু 3টা জিনিস লাগে, রাইট? সো ওই 3টা জিনিস আমরা এখানে
কি করব, তিনটা জিনিস আমরা ওইখানে টাইপ করব, বা তিনটা জিনিস বসানোর জন্য যে কোডটা করতে হবে সেই কোডটা কিন্তু আমরা করব। সো এখন আমি প্রথমে কি অ্যাড করব, হেডার ফাইল অ্যাড করব। সো কি কি অ্যাড করতে হবে সেটা আমি একটু কমেন্টে লিখে দিচ্ছি। তো কমেন্ট করার জন্য, মাল্টি লাইন কমেন্ট করার জন্য আমরা একটা স্ল্যাশ আর একটা স্টার দিয়ে শুরু করব। সো স্ল্যাশ আর স্টার দিয়ে শুরু করলাম। তো এটাকে আমি এখানে শেষ করব স্টার আর স্ল্যাশ দিয়ে। এটা হচ্ছে কমেন্ট। কমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের সোর্স কোডের উপরে কোনো, মানে যেটা আমাদের, যে জিনিসটা আসলে কম্পাইল হয় না, যে জিনিসটা আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমাদের সোর্স কোডের উপরে লিখে থাকি। যেন ধরো সাপোজ তুমি অনেক বড় একটা প্রোগ্রাম করলা, সো বড় একটা প্রোগ্রাম করার পরে তোমার এই প্রোগ্রামটা আবার তোমার কোন একটা বন্ধু মডিফাই করবে। সো তুমি কোন জায়গায় কি করছো এই জিনিসটাকে, এই জিনিসটা যেন তোমার বন্ধু বুঝতে পারে, এর জন্য কি করা যেতে পারে, তোমার কোডের প্রত্যেকটা জায়গায় কমেন্ট করা যেতে পারে। তাহলে কি তোমার ফ্রেন্ড সবগুলা জিনিস বুঝতে পারবে। তো এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি সবার উপরে কমেন্ট করে লিখে দিচ্ছি কি আমাদের তিনটা বেসিক জিনিস লাগবে। সেই তিনটা বেসিক জিনিস হচ্ছে কি, নাম্বার 1 কি লাগবে, হেডার ফাইল ইনক্লুড করতে হবে, এক বা একাধিক হতে পারে হেডার ফাইল। নাম্বার 2 কি লাগবে, নাম্বার 2 লাগবে মেইন ফাংশন। এন্ড নাম্বার 3 কি লাগবে, নাম্বার 3 লাগবে আমাদের মেইন ফাংশনের বডি। সো এই তিনটা জিনিস কিন্তু আমরা নিচে এখন কোডিং করব। সো উপরে আমি কমেন্টটা করে নিলাম, কারণ এই কমেন্টটা দেখলে যারা যারা আগের ক্লাসগুলোয় ছিল না, বা তারা অনেকটা রিলেট করতে পারবে আমরা আসলে কি করতেছি। আচ্ছা, ওকে, মাকসুদ অলরেডি বলে দিছে যে হেডার, মেইন ফাংশন এন্ড বডি। ওকে, আচ্ছা, ইয়ে বলতেছে, ওই রোহান চৌধুরী বলতেছে জুম করার কথা। আমি আরেকটু জুম করি, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। বাকি কোনো কিছু দেখতে হবে না, আমি যেই পোর্শনটা কোড করতেছি, মানে যেই পোর্শনটা লিখতেছি ওটা দেখা গেলেই যথেষ্ট। আচ্ছা, তো এখন তোমরা সবাই জানো যে আমরা কি করব, হেডার ফাইল ইনক্লুড করব। সো আমরা অলরেডি কিন্তু আমাদের এই যে মেইন test.c যে ফাইলটা আমরা তৈরি করলাম, সি প্রোগ্রামের একটা ফাইল যেটার নাম দিয়েছি টেস্ট, এই ফাইলটার ভিতরেই কিন্তু লিখতেছি। সেইখানেই কিন্তু আমি ডবল ক্লিক করলে এই পেজটা চলে আসতেছে। তো এইখানে এখন আমি প্রথমে কি করব, হেডার ফাইলটা ইনক্লুড করব। সো ফার্স্ট আমি হ্যাশ দিয়ে নিচ্ছি, হ্যাশ দিয়ে আমি কি লিখতেছি, ইনক্লুড, ঠিক যেমনটা বোর্ডে লিখেছিলাম একদম সেম, stdio.h, তাহলে আমার হেডার ফাইলটা ইনক্লুড হয়ে গেল। এন্ড সেকেন্ড আমি কি করব, মেইন ফাংশনটা অ্যাড করব। সো মেইন ফাংশনটা কিভাবে ইয়ে করতে হয়, লিখতে হয় জাস্ট মেইন দেন ব্র্যাকেট, তারপরে আমি কি করলাম, মেইনের বডিটা দিয়ে দিলাম। এখন তোমরা যারা জানো, আগের ক্লাসগুলো করেছিলা, তারা অবশ্যই জানো যে মেইন ফাংশনের রিটার্ন টাইপ কি দিব, বেস্ট প্র্যাকটিস কি, মেইন ফাংশনের রিটার্ন টাইপ কি দিব, একটু কমেন্টস করে জানাও তো। আচ্ছা, কাউসার হোসেন সোহেল ব্যাপারী বলতেছো ট্যাবলেট ব্যবহার করে কিভাবে করব। দেখো নেক্সট ক্লাসে আমি ট্যাবলেট নিয়ে করব, যেন তোমরা হুবহু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রিলেট করতে পারো যে যারা ফোন দিয়ে করতে চাচ্ছ তারা কিভাবে করবা। ঠিক আছে। আচ্ছা, খন্দকার ফরিদুজ্জামান, সঠিক উত্তর, আমরা মেইনের রিটার্ন টাইপ অবশ্যই ইন্টিজার দিব। আমি আগেও বলেছিলাম যে ভয়েড দিয়ে করলে কিন্তু প্রোগ্রামে ভুল হবে না, কিন্তু সি ল্যাঙ্গুয়েজের ডিজাইন অনুযায়ী আমাদের মেইন ফাংশনটার রিটার্ন হতে হবে 0। আর মেইন ফাংশন যদি 0 রিটার্ন করে তাহলে অপারেটিং সিস্টেম বুঝবে যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। আর 0 যেহেতু একটা ইন্টিজার, সো 0 কে রিটার্ন করতে গেলে মেইনের টাইপ দিতে হবে কি, ইন্টিজার। সো আমি ইন্টিজার টাইপের মেইন ফাংশন যেহেতু ডিক্লেয়ার করেছি, মেইন ফাংশনের রিটার্ন টাইপ যেহেতু ইন্টিজার দিয়েছি, তাহলে এটা রিটার্ন করবে কি, রিটার্ন করবে 0, এবং 0-র পরে একটা সেমিকোলন দিতে হবে। তো এতটুক মিলে কিন্তু আমাদের বেসিক একটা স্ট্রাকচার হয়ে গেল না প্রোগ্রামের। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? আচ্ছা, ওকে। আচ্ছা, রাতুল হাসান বলতেছে মোবাইলে কোন অ্যাপ ইউজ করলে ভালো হয়। অ্যাপের ব্যাপারটা জানি না ভাইয়া, তবে মোবাইলে তোমরা ডিরেক্টলি তোমাদের ব্রাউজার থেকে অনলাইন কম্পাইলার ব্যবহার করে কিন্তু সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারবে, এবং শুধু তাই না, সেই প্রোগ্রামটা তোমরা কিন্তু সেভও করতে পারবে। সো এটা নিয়ে চিন্তা করো না, নেক্সটের দিন আমি যখন ট্যাবলেটে দেখাবো তখন কিন্তু ক্লিয়ার হবে। সো এই পর্যন্ত আমি কি করলাম, আমাদের প্রোগ্রামের বেসিক একটা
বডি মানে বেসিক একটা স্ট্রাকচার কিন্তু বানায় ফেললাম, দ্যাট মিনস আমাদের প্রোগ্রামটা কিন্তু হয়ে গেছে। সো যদি তোমরা এই জায়গাটা খেয়াল করো, আমার মাউসের কার্সারটা যেখানে আছে, যে এখানে কিন্তু ইয়োলো একটা স্টিক আছে, রাইট? লেফট সাইড একটা ইয়োলো একটা স্টিক আছে। এই ইয়োলো স্টিকটা মানে কি জানো? এই ইয়োলো স্টিক মানে হচ্ছে আমার এই যে প্রোগ্রামটা আমি লিখলাম, এই প্রোগ্রামটা কিন্তু এখনো কম্পাইল হয় নাই। সো প্রোগ্রামটা কম্পাইল হয় নাই বা প্রোগ্রামটা বিল্ড হয় নাই। সো আমাদের যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে মূলত কি হয়, আমি একটু রিভিশন করাই দিচ্ছি, যে লাস্ট ক্লাসে আমরা যে জিনিসটা শিখছিলাম। ফন্টের সাইজটা একটু বড় করে দিই যেন তোমাদের দেখতে অসুবিধা না হয়। সো ফার্স্ট অফ অল আমরা একটা সোর্স কোড ক্রিয়েট করছি। হ্যাঁ, সোর্স কোড ক্রিয়েট করছি ইন সি ল্যাঙ্গুয়েজে। তো সেই সোর্স কোডটার নাম কি হয়েছে? সোর্স কোডটার নাম হয়েছে টেস্ট, ছোট হাতে টেস্ট ডট সি। তো এই টেস্ট ডট সি কে আমাদের কি করতে হবে? প্রথমে যখন এটাকে আমরা কম্পাইল করব, এটা কি করবে? প্রি প্রসেসর এটাকে ইনপুট নিবে এবং এটার হ্যাশ দিয়ে যতগুলো লাইন আছে, অর্থাৎ প্রি প্রসেসর ডিরেক্টিভ দিয়ে যে কয়টা লাইন আছে সেই কয়টা লাইনকে রিমুভ করে একটা কি পিওর সি কোড কিন্তু তৈরি করবে। সো এই পিওর সি কোডটা তৈরি হওয়ার পরে সেটা কি হবে? সেটা কিন্তু কম্পাইল হবে। সেটা কম্পাইল হওয়ার পরে আমার কি আসবে? সেটা কম্পাইল হওয়ার পরে আমি কিন্তু একটা টেস্ট ডট ও অর্থাৎ একটা অবজেক্ট কোড কিন্তু আমি পাবো। সো ডট ওটা হচ্ছে একটা অবজেক্ট ফাইলের এক্সটেনশন। তো এই ডট ওটার সাথে আবার কি হবে? এইটা নিয়ে আবার লিঙ্কার আরেকটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা কি করবে? এই অবজেক্ট গুলোকে আর লাইব্রেরি ফাইলস গুলাকে একসাথে যুক্ত করে সে একটা ডট ইএক্সি ফাইল বানাবে। তারপরে আমরা কি পাবো? টেস্ট ডট ইএক্সি। তো যারা যারা এই পর্যন্ত দেখতেছো, এই জিনিসটা কি রিভিশন হয়েছে? বোঝা যাচ্ছে না? হুম, আচ্ছা, ওকে। তো এখন যেমনটা বলতেছিলাম যে আমরা আমাদের এই টেস্ট ডট সি ফাইলে একটা কোড কিন্তু লিখছি, যদিও এটার মধ্যে আমরা অন্য কোনো স্টেটমেন্ট এখনো দেই নাই। সো আমরা এখন একটা স্টেটমেন্ট দিয়ে নিচ্ছি যে প্রিন্ট স্টেটমেন্ট, প্রিন্টএফ, দেন এই দুইটা ব্র্যাকেটের মধ্যে আমরা একটা কিছু কি লিখতে পারি ছাপানোর জন্য। তো এটার মধ্যে আমি লিখি হ্যালো এভরিওয়ান। সো এই জিনিসটা আমার এই প্রোগ্রামটা যদি আমি সাকসেসফুলি এই প্রোগ্রামটা যদি আমি কম্পাইল করতে পারি, এই প্রোগ্রামটা থেকে যদি একটা ডট ইএক্সি ফাইল আনতে পারি, সেই ফাইলটাকে যদি আমি রান করি, সেই ফাইলটা যদি আমি ওপেন করি, তাহলে কিন্তু সাকসেসফুলি আমি এই লেখাটা দেখতে পারবো, হ্যালো এভরিওয়ান। ঠিক আছে? তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটাকে কম্পাইল করতে হবে। তো যেমনটা এখানে বলা আছে, সো কম্পাইলেশন প্রসেসটা স্টার্ট করতে হলে এটা যেহেতু আইডিই মানে হচ্ছে আমাদের কোড ব্লকস। এই কোড ব্লকসটা কি? কোড ব্লকসটা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা ডেভেলপাররা ইউজ করে প্রোগ্রাম ডেভেলপ করার জন্য। তো আপাতত আমরা এই সফটওয়্যারটা ইউজ করতেছি আমাদের প্রোগ্রামটাকে আর কি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা এই প্রোগ্রামটাকে বিল্ড করব। দ্যাট মিনস আমি যখন বিল্ড করব তখনই প্রোগ্রামটার সম্পূর্ণ কম্পাইলেশন প্রসেসটা শেষ হবে। তো অ্যাকর্ডিং টু কোড ব্লকস এখানে একটা সেটিংস এর চিহ্ন আছে এই যে উপরে এইখানে। তো এটা হয়তো তোমাদের দেখতে একটু কষ্ট হচ্ছে, বাট তোমাদের ওইটা নিয়ে স্ট্রেস নেওয়ার কোনো কারণ নেই। তুমি জাস্ট মনে করো যে এখন আমরা এই যে প্রোগ্রামটা সেটাকে কি করতেছি? সেটাকে কম্পাইল করতেছি। সো আমি এটাতে ক্লিক করলাম, দেখো এখানে কিন্তু আমাদের ইয়োলো যে স্টিকটা ছিল, সম্পূর্ণ ইয়োলো স্টিকটা কি হয়ে গেল? গ্রিন হয়ে গেল। সো দ্যাট মিনস আমাদের কম্পাইলেশনটা কিন্তু সাকসেস হয়েছে। দেখো নিচে এখানে কিন্তু লেখা আছে যে জিরো এরর, জিরো ওয়ার্নিং। ঠিক আছে, মানে এটার মধ্যে কোনো এরর নাই। আমরা যেহেতু সুন্দরভাবে প্রোগ্রামটা শিখে গেছি, আমাদের প্রোগ্রামটা একদম নির্ভুল, এখানে কোনো এরর নাই। আবার এখানেও পুরাটা স্টিক কিন্তু গ্রিন হয়ে গেছে, দ্যাট মিনস প্রোগ্রামটা এই পর্যন্ত ঠিক আছে। তো তোমরা যারা প্রথম থেকে ক্লাসটা খেয়াল করতেছো, ওরা কিন্তু জানো যে আমি আমার এই যে ফাইলটা টেস্ট ডট সি, এই ফাইলটা আমার ডেস্কটপে সেভ করেছিলাম এবং ডেস্কটপে শুধু এই একটা মাত্র ফাইল ছিল আর বাকি আমার কিছু পার্সোনাল ফোল্ডার ছিল। তো এখন আপনার ডেস্কটপে যাব, যে দেখবো অবস্থাটা কি হয়েছে। দেখছো ব্যাপারটা কি খেয়াল করছো? যেখানে টেস্ট ডট সি ছিল একটা ফাইল, বাট এখানে তিনটা ফাইল চলে আসছে কম্পাইল করার পর পর। ব্যাপারটা কি খেয়াল করতেছো কিনা?
খুবই ইম্পর্টেন্ট সেশন আজকেরটা। যারা যারা সেশনটা লিভ করবে তারা অনেক কিছু মিস করবে, অনেক বেসিক জিনিস মিস করবে যেগুলো আসলে সবসময় দেখার সুযোগ হবে না। আচ্ছা, এখানে মাহাদি হাসান বলতেছে ইন্টিজার দেন নাই। ভাই আমি ইন্টিজার দিয়েছি তো, দেখো এই যে ইন্টিজার মেইন, এই যে ইন্টিজার। তো এইটাকে কিন্তু কম্পাইল করার পরপরই, বিল্ড করার পরপরই, আগে ফাইল ছিল শুধু একটা, এখন কিন্তু ফাইল হয়ে গেছে তিনটা। তার মানে নতুন আরো দুইটা ফাইল অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তাইফুর বলতেছে সফটওয়্যারও তৈরি হয়ে গেছে। হ্যাঁ তাইফুর, সফটওয়্যারও তৈরি হয়ে গেছে, আমরা আরো দেখবো সামনের দিকে। এই পর্যন্ত তোমরা যারা যারা আসো তারা ধৈর্যটা রাখার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট সেশন এটা। তো এখন আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে এই যে আমার তিনটা ফাইল, এই তিনটা ফাইলের মধ্যে আমরা তো শুরু করছিলাম শুধু test.c দিয়ে, রাইট? এই জিনিসটাকে আমরা এই কম্পাইল করার পরপরই তো বাকি দুইটা জিনিস তৈরি হয়ে গেছে। সেই দুইটা জিনিস আসলে কি? তো প্রথমটা দেখি, প্রথমে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে, দেখো এই যে নিচে নিয়ে আসছি সেটাকে আমি, এই ফাইলটাকে আমি প্রপার্টিস এর মধ্যে যাই ফাইলটার, তারপরে দেখি এটা আসলে কি ফাইল। আমি জানি না তোমরা তোমাদের মোবাইলে দেখতে পারতেছো কিনা। তো এইখানে টেস্ট ডট ও নামে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়েছে। তো যেমনটা আমরা থিওরিতে পড়ছিলাম, কি পড়ছিলাম, যে টেস্ট ডট সিটা প্রিপ্রসেসর ইয়ে করবে, হ্যাশ গুলাকে সরাই দিবে, পিওর সি কোড তৈরি হবে, তারপরে কম্পাইল হওয়ার পরে টেস্ট ডট ও নামে কি একটা অবজেক্ট ফাইল তৈরি হবে। দেখো ঠিক সেম জিনিসটাই কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি, টেস্ট ডট ও নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। আর ডট ও কি রিপ্রেজেন্ট করে? ডট ও বোঝায় হচ্ছে এটা একটা অবজেক্ট ফাইল, ঠিক আছে? তো অবজেক্ট ফাইল কি? অবজেক্ট ফাইলের ইয়েটাও আমি তোমাদের ওখানে লিখে দিছিলাম হ্যান্ড নোটসে, তারপর আবার লিখে দিচ্ছি। অবজেক্ট ফাইল হলো কি করে? কন্টেইনস কম্পাইলড অবজেক্ট কোড। সো দ্যাট মিন্স একটা অবজেক্ট ফাইল, তোমার যে মেইন যে সোর্স কোডটা আছে সেই কোডটা কম্পাইল হওয়ার পরে যে একটা অবজেক্ট কোড তৈরি হয়, সেই অবজেক্ট কোডটাকে অবজেক্ট ফাইল মানে কন্টেইন করে। দ্যাট মিন্স অবজেক্ট ফাইলের মধ্যে কম্পাইল হওয়া অবজেক্ট কোডটা থাকে। তো আমাদের অবজেক্ট ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং অবজেক্ট ফাইলটা পরে কি করছে? লিঙ্কারের সাথে অবজেক্ট গুলোর সাথে লিঙ্কার কি করছে? লাইব্রেরি ফাইলগুলোকে যুক্ত করছে, যুক্ত করার পরে test.exe নামে আরেকটা ফাইল তৈরি হয়েছে। এটার প্রপার্টিসে যাই, দেখো এই যে test.exe। তো তার মানে আমরা কি পেয়ে গেছি না আমাদের সফটওয়্যার? তো আমরা যে প্রোগ্রামটা লিখছি এটাও তো এক ধরনের সফটওয়্যার, রাইট? ছোট হইতে পারে বাট স্টিল এটাও তো একটা সফটওয়্যার। তো আমরা কিন্তু সেই সফটওয়্যারটা পেয়ে গেছি। তো এই পর্যন্ত কারা কারা বুঝছো যে থিওরির সাথে আমাদের প্র্যাকটিক্যালটার মিল আছে? থিওরির সাথে আমাদের প্র্যাকটিক্যালটার মিল আছে, কারা কারা বুঝছো একটু বলো তো। আচ্ছা আচ্ছা, তোমরা কি এই পর্যন্ত ঠিকঠাক ভাবে বুঝতেছো তো না? ওকে, স্বপন দাস বলতেছে, আচ্ছা স্বপন বুঝে গেছে। রাকিবুল হাসান মুন্না ক্লিয়ার, ওকে। সমুজ্জ্বল দাস ক্লিয়ার, মাহফুজ ক্লিয়ার, ওকে সবাই বুঝে গেছে এই পর্যন্ত। তো এই পর্যন্ত আসলে তেমন জটিল কিছু হয় নাই। এ পর্যন্ত হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করছি কোড ব্লকস এর মাধ্যমে, ফাইলটার এক্সটেনশন ছিল ডট সি, এবং ওই ফাইলটার মধ্যে আমরা একটা বেসিক প্রোগ্রাম করতে যতটুকু কোড লেখা লাগে অতটুকু কোড লিখছি। লিখার পরে সেটাকে আমরা কম্পাইল করছি, কম্পাইল করার পরে আমরা দেখলাম কি আরো দুইটা ফাইল তৈরি হয়ে গেছে। এর মধ্যে প্রথম ফাইলটা ছিল কি আমার টেস্ট.ও। টেস্ট.ও কি একটা অবজেক্ট ফাইল। আর আমি একটু আগেই বলছিলাম যে অবজেক্ট ফাইলের মধ্যে কম্পাইল হওয়া অবজেক্ট কোডগুলো থাকে। তারপরে কি হয়, অবজেক্ট ফাইলটা লিঙ্কার একটা প্রোগ্রাম থাকে, এই লিঙ্কার প্রোগ্রামটা অবজেক্ট ফাইলের সাথে অনেক যে সি স্ট্যান্ডার্ড লাইব্রেরির যে লাইব্রেরি ফাইলস গুলো আছে সেই ফাইলগুলা কিন্তু সংযোগ করে, সংযোগ ঘটায় কি বানায়? একটা সফটওয়্যার বানায়। সেই সফটওয়্যারটাই আমরা পরে পাইলাম test.exe নামে। ওকে, আচ্ছা একজন লিখতেছে ভাইয়া সি দিয়ে বানানো সফটওয়্যার কি সিএসএস দিয়ে ডিজাইন করা যায়? সিএসএস হচ্ছে তোমার ক্যাসকেডিং স্টাইল শিটস। এটা যখন তুমি একটা ওয়েব পেজ বানাবা, সেই ওয়েব পেজের যে কালার বা যে ডিজাইন গুলা সেগুলা তুমি সিএসএস দিয়ে করতে পারো। আর সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের মেইন যে জিনিসটা বুঝতে হবে
যে HTML CSS দিয়ে হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড তৈরি করি। দ্যাট মিনস যে জিনিসটা আমরা দেখি, সাপোজ একটা ফর্ম বানাই, সো যে ফর্মটা আমরা দেখি একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজে যেরকম ডিজাইন বা লেআউট দেখি, ওই জিনিসটা HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে বানানো। কিন্তু ভিতরে যে ফাংশনালিটি থাকে, যেমন সাপোজ কোন ফর্মের ইনপুটটা ভ্যালিড, কোনটা ভ্যালিড না, কি টাইপ ইনপুট দেওয়া যাবে, কি টাইপ প্রসেস হবে, ওগুলোর জন্য কি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হয়। আর সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দুইটাতে কনফিউজ হওয়া যাবে না। ওকে, এখানে এই পুষ্প বলতেছে ভাইয়া টেস্ট ডট সিটা ডেস্কটপে কিভাবে আনছেন? আপু, যে কাজটা আমি করছি সেটা হচ্ছে, দেখো এই জায়গাটাকে একটু এই অবস্থায় রাখি, আমি এই তিনটা জিনিসকে আমার ডেস্কটপের উপরে রাখি। মনে করো আমি আমার আইডি তে চলে আসলাম। তো তুমি যে আইডি ব্যবহার করো না কেন, সেখানে কিন্তু তুমি প্রোগ্রাম তৈরি করতে পারবা। সো সেই আইডি তে যে তুমি কিন্তু এভাবে এই ফাইলে ক্লিক করে নিউতে চাপ দিয়ে কিন্তু একটা নতুন এমটি ফাইল তৈরি করতে পারবে, রাইট? এই যে এখন একটা এমটি ফাইল তৈরি হলো। এখন এইটাতে আমি কন্ট্রোল S দিয়ে এটাকে আমি সেভ করতেছি, আমি লোকেশনটা সেট করতেছি আমার ডেস্কটপ। সো ডেস্কটপে দিয়ে আমি নামটা চেঞ্জ করে দিতেছি। সো সাপোজ এই ফাইলের নামটা আমি দিচ্ছি ল্যাব। তো এর আগেরটা ছিল টেস্ট, এইটা আমি ল্যাব দিয়ে সেভ করলাম। সো এবার আমার ডেস্কটপে যাই, দেখো ল্যাব নামে আরেকটা ফাইল চলে আসছে। সো এটা কিছুই না, এটা একটা বেসিক জিনিস। তুমি ফাইলটা যেখানে সেভ করবা সেখানে চলে আসবে। তো আমি আমার ফাইলটা ডেস্কটপে সেভ করছিলাম, আগের ফাইলটা, তাই ডেস্কটপে চলে আসছে। সো এনিওয়েজ, lab.c এর আপাতত আমাদের কোনো দরকার নাই। তো আমরা এখন আমাদের প্রথম যেই কাজটা করতেছিলাম সেটাতে ফিরে যাই। তো আচ্ছা, তাইফুর বলতেছে যেটা মাত্র, ও আচ্ছা, তাইফুর আরেকজনের অ্যান্সারটা দিতেছে। ওকে, থ্যাংক ইউ তাইফুর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে এবার মনে হয় তোমাদের সাথে মানে এই মানে ফাইল যে ক্রিয়েট করলাম এই জিনিসটা তোমরা হয়তো বুঝে গেছো, বা তোমাদের মধ্যে যারা রেগুলার ক্লাসগুলো করছো ওদের অনেকগুলো কনফিউশন দূর হয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু ঠিকই সফটওয়্যারটা বানাইলাম, কিন্তু সফটওয়্যারটার কিন্তু আউটপুট, বা আমরা কিন্তু সফটওয়্যারটার মানে যেই জিনিসটা ছাপানোর জন্য আমরা যে স্টেটমেন্টটা দিয়েছিলাম, প্রিন্ট স্টেটমেন্ট, তো সেটা কিন্তু এখন আমরা আউটপুটে দেখতে পাই নাই। তো এটার জন্যই কিন্তু আমরা সবাই অপেক্ষা করতেছি। তো এখন এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝাই। তো আমার এই তিনটা ফাইল, তো এই তিনটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এর মধ্যে সফটওয়্যার বলতেছি আমি test.exe টা, দ্যাট মিনস test.exe টা আমি সরাসরি মেশিন থেকে ওপেন করতে পারবো। তো এখন আমি যদি test.exe তে ক্লিক করি, আমি কিন্তু কোনো কিছু করতে পারতেছি না। সাপোজ এটা কিন্তু দেখো আমার নিচে কিন্তু এখানে একটা মুভমেন্ট হচ্ছে, বাট আমি কিন্তু কোনো আউটপুট দেখতে পারতেছি না। সো দ্যাট মিনস এটার মানে কি? এটার মানে কি আমাদের প্রোগ্রামটায় কোনো ভুল হয়েছে? না, এটার মানে আমাদের প্রোগ্রামটায় কোনো ভুল হয় নাই। এটার মানে হচ্ছে আমরা যে প্রোগ্রামটা বানাইছি, যে সফটওয়্যারটা বানাইছি, সেটা রান হচ্ছে, কিন্তু এত দ্রুত ক্লোজ হয়ে যাচ্ছে যে কারণে আমরা কি এটা দেখতে পারতেছি না। এই যেটা আমরা প্লে করতেছি এসেই চলে যাচ্ছে, দেখতে পারতেছি না। সো এটাকে কিভাবে দেখতে হবে? তো তোমাদেরকে একটু প্রুফ করে দিই যে এটা যে প্লে হচ্ছে আমরা দেখতে পারতেছি না। বেসিক্যালি আমাদের এই উইন্ডোজ কম্পিউটারে যখন আমরা এই প্রোগ্রামটা এই করি, কনসোল দেখতে আউটপুট দেখতে চাই, তখন কিন্তু এটা ওই কমান্ড প্রম্পট থেকে ওপেন হয়। সো ওইখান থেকে কিন্তু আমাদের এই জিনিসটা যদি আমরা ওপেন করি, তাহলে কিন্তু আমাদের আউটপুটটা আমরা দেখতে পারবো। এখন কিন্তু স্টার্ট হয়ে অফ হয়ে যাচ্ছে, এত দ্রুত ঘটনাটা ঘটতেছে যে আমরা দেখতে পারতেছি না। তো এই জন্য যে কাজটা করব আমি, আমার এখান থেকে আমি যাব সিএমডি, অর্থাৎ কমান্ড প্রম্পট। যারা উইন্ডোজ কম্পিউটার চালাও সবাই জানো, একটা সফটওয়্যার আছে। কমান্ড প্রম্পট হচ্ছে আমরা যে কমান্ড গুলা দিই আমাদের ভাষায়, সেগুলাকে ইন্টারপ্রেট করে মেশিনকে ইনস্ট্রাকশন দেয়, মেশিন কাজ করে। তো এখন আমি প্রথমে যে কাজ করব, আমার এই কমান্ড প্রম্পটটাকে এখানেই রাখলাম, রেখে আমি আমার test.exe যে লোকেশনটা আছে সেই লোকেশনটাতে যাব। সো এই যে এখানে আমি প্রপার্টিসে গেলে আমার test.exe লোকেশনটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এই লোকেশনটাকে আমি এইভাবে কপি করে নেই। কপি করে নেওয়ার পরে আমি আমার এই কমান্ড প্রম্পটে যে ওই লোকেশনটায় চলে যাই। সো রাইট না আমার কমান্ড প্রম্পটে কিন্তু একটা লোকেশনে সে আছে, সেটা হচ্ছে সি ড্রাইভের ইউজার্সে, তারপরে সুলারি যে ফোল্ডার মানে ডিরেক্টরিটা আছে সেখানে আছে। তো আমি সিডি দিয়ে, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি,
তো তুমি যখন কমান্ড প্রম্পটে কাজ করবা তখন যদি তোমার ডিরেক্টরিটাকে চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে কমান্ড ব্যবহার করতে হবে সিডি। সো সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। সো চেঞ্জ ডিরেক্টরি কেন করতে হবে? কারণ এই যে আমাদের যে এক্সিকিউশন ফাইলটা আছে এটা কি আমাদের ডেস্কটপের মধ্যে আছে, রাইট? তো আমাদের কি ডেস্কটপে আসতে হবে, ডেস্কটপে আসলে পরে আমরা এই ফাইলটাকে ওপেন করতে পারবো। তো আমি সিডি দিয়ে স্পেস দিয়ে যে ফাইলটা কপি করেছি, যে লোকেশনটা, সেই লোকেশনটা কিন্তু এখানে পেস্ট করে দিচ্ছি। তার মানে এখন চেঞ্জ ডিরেক্টরি হয়ে এখানে চলে আসবে। তো এখন আমি একটা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে একটু আগে ছিলাম সি ড্রাইভের ইউজারে সুলারি ফোল্ডারটা, এবার কিন্তু আমি সি ড্রাইভ ইউজার সুলারি ওয়ান ড্রাইভ দেন ডেস্কটপে কিন্তু চলে আসছি, রাইট? দেখো লাস্ট পোর্শনটা কিন্তু আমার ডেস্কটপ। সো এই ডেস্কটপের মধ্যে কি কি ফাইল আছে এটা দেখার জন্য আবার ডিআইআর একটা কমান্ড আছে, যেখানে আমি অল যতগুলা ফাইল ফোল্ডার আছে সবগুলা দেখতে পারবো। সো ডিআইআর চাপ দিলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার test.exe নামের ফাইলটা কিন্তু আছে। তো এখন এই ফাইলটাকে আমি test.exe ফাইলটাকে আমি জাস্ট এখানে লিখে এন্টার প্রেস করলেই ফাইলটা রান হয়ে যাবে। তো আমি সেটাই করি। তো আমি এখান থেকে এটাকে কপিও করতে পারবো। রাইট বাটন কপি করে এখানে নিয়ে আসলাম। এখন আমি এন্টার চাপ দিই। এই যে দেখো আমাদের আউটপুট চলে আসছে, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, এই পর্যন্ত তোমরা কি বুঝতেছো আমি কি করছি? একটু বলো তো। আচ্ছা, তাইফুর বলতেছে ক্লিয়ার। তোমরা যারা যারা মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখতেছো, আমি সত্যি বলতেছি আজকের ক্লাসটা ইন্টারেস্টিং মনে না হলে এটা অনেক কাজে দিবে। ফিউচারে যারা প্রোগ্রামিং করবা বা যখনই করবা এই জিনিসগুলা, এই যে এই জিনিসটা আমি কোড ব্লকসে তোমাদের আউটপুটটা দেখাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সিএমডি থেকে কিভাবে তুমি ফাইলটা দেখতেছো বা পুরো ঘটনাটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে আমি সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। তো ঘটনাটা হচ্ছে, আচ্ছা একজন বলতেছে যে রিপিট এগেইন ভাই, ওকে আমি রিপিট করতেছি। তো প্রথম থেকে তো এই পর্যন্ত বুঝছো যে আমার তিনটা ফাইল কিভাবে ক্রিয়েট হয়েছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি বলতেছি কি test.exe হচ্ছে একটা সফটওয়্যার, তাহলে তুমি আমাকে পাল্টা একটা প্রশ্ন করলা, এটা যদি ভাই সফটওয়্যার হয় তাহলে এটা ওপেন করেন। তো এটাতে আমি মাউস দিয়ে ক্লিক করতেছি কিন্তু এটা ওপেন হচ্ছে না। এটা ওপেন হচ্ছে না, মনে হচ্ছে যে এটা ওপেন হচ্ছে না, এটা ওপেন হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আমি এটাতে ক্লিক করার পর পরই কি এটা ওপেন হচ্ছে না, মানে মনে হচ্ছে যে ওপেন হচ্ছে না কিন্তু এটা ওপেন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো এইটা দেখানোর জন্য আমি কি করলাম, আমি চাচ্ছি যে এটা ওপেন হয়ে বন্ধ না হোক, এটা থেমে থাকুক, এটা আমাদেরকে দেখাক। তো সে কারণে আমি কি করলাম, সে কারণে আমি আমার মেশিনের, অর্থাৎ আমি আমার কম্পিউটারের কমান্ড প্রম্পটে চলে গেলাম। সো কমান্ড প্রম্পটে যে আমি কি করলাম, এই যে ফাইলটা test.exe, এই ফাইলটাকে আমি ওপেন করব, রাইট? তো এই ফাইলটাকে যদি ওপেন করতে হয় এই ফাইলটা যেই লোকেশনে আছে সেই লোকেশনে আমাকে যেতে হবে না। তো তাহলে এই ফাইলটা কোন লোকেশনে আছে, আমি রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যাওয়ার পরে আমি আমার পুরো লোকেশনটাকে এই যে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে রাইট বাটন দিয়ে কপি করলাম। সো কপি করে নিয়ে আসার পরে আমি কি করব, এই যে আমার বর্তমান ডিরেক্টরি কি, বর্তমান ডিরেক্টরি হচ্ছে সি ড্রাইভের ইউজার্স ফোল্ডারের মধ্যে সুলারি একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আছে। তো এখন আমি সিডি অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি দিয়ে ওই যে আমার test.exe যে লোকেশনটা সেটা পেস্ট করব। সেটার মধ্যে এসে গেলাম, সেটার মধ্যে এসে এখানে কি কি আছে এটা দেখার জন্য আমি dir কমান্ডটা চাপ দিলাম। সো dir কমান্ড দিলে আমার এই পুরো ডেস্কটপে যতগুলো ফোল্ডার আছে, এই যে মাই টেম্প, এই যে এখানে দেখো মাই টেম্প, দেখো এখানে আমার একটা ফোল্ডার আছে মাই টেম্প নামে। এখানে দেখো test.c আছে, দেখো এখানে test.exe, দেখো এই যে test.exe আছে, এখানে আবার দেখো test.o, দেখো test.o আছে। তো প্রত্যেকটা ফাইল চলে আসছে না? তো এইখান থেকে আমি সিম্পলি test.exe এটাকে ওপেন করব। সো এটাকে ওপেন করলে আমার সফটওয়্যারটা রান হয়ে যাবে। দেখো সফটওয়্যারটা রান হয়ে গেছে দেখেই কিন্তু হ্যালো এভরিওয়ান এই আউটপুটটা আসতেছে। দেখো এখানে কিন্তু আমরা হ্যালো এভরিওয়ান ছাপানোর কথা বলছিলাম, তো এই জিনিসটা এখানে আসতেছে। সো এই পর্যন্ত কারা কারা বুঝছো বলো? এত কঠিন করে শিখতে হবে না, আরো সহজ সিস্টেমে যাচ্ছি, বাট এই পর্যন্ত বুঝছো কিনা যে ঘটনাটা কি হয়েছে? আচ্ছা, একজন লিখছে ভাইয়া dir কমান্ডের মিনিং কি? dir কমান্ডের মিনিং হচ্ছে প্রত্যেকটা ডিরেক্টরি, dir ফর ডিরেক্টরি, তো প্রত্যেকটা ডিরেক্টরিজ যেগুলো আছে, সম্ভাব্য ফাইল ফোল্ডার যেগুলো আছে সেগুলো সবগুলো দেখাবে।
ওকে মাকসুদ বরাবরের মতো ক্লিয়ার। আচ্ছা সুহাদা ক্লিয়ার, ফরিদুজ্জামান ক্লিয়ার অ্যাজ ইউজুয়াল। ওকে আচ্ছা আচ্ছা, তো যারা মনোযোগী তারা অনেকেই বুঝছো। তো এবার আমি অনেক ইজি করে দিচ্ছি। তো এত কষ্ট করে তোমরা যখন প্রোগ্রাম করবা, এত কষ্ট করে কমান্ড প্রম্পটে এসে ডিরেক্টরিতে যে এত কিছু করা লাগে না। তো এইটা আমি তোমাদেরকে দেখাইছি এই জন্য, আমি বুঝাইছি যেহেতু ডট ইএক্সি ফাইল, সো ডট ইএক্সি ফাইল একটা সফটওয়্যার। সো দ্যাট মিনস আমি জাস্ট দেখাইছি এই ডট ইএক্সি ফাইলটা ডিরেক্ট যদি আমি ওপেন করি কমান্ড প্রম্পটের মাধ্যমে, আমরা কিন্তু আমাদের আউটপুটটা দেখতে পাচ্ছি। বাট তোমরা যখন আইডিই ব্যবহার করবা, অর্থাৎ কোড ব্লকস, ভিএস কোড, হোয়াটএভার, তোমরা যে কোনো আইডি যদি ব্যবহার করো, তোমরা কিন্তু এত কষ্ট করতে হবে না। এখানে দেখো কোড ব্লকস এর উপরে একটা বাটন আছে যে রান, সেই রান বাটনটা চাপ দিলে কিন্তু চলে আসবে। আমি কিন্তু অযথাই তোমাদেরকে ওই কঠিন জিনিসটা দেখাইছি, আমি আসলে দেখাইতে চাইছি এই কারণে তোমাদের ব্রেইনটা যেন বুঝতে পারে যে একটা ডট ইএক্সি ফাইল কম্পিউটার দিয়ে ওপেন করা যায়। ঠিক আছে, তো সেই জিনিসটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো সিম্পলি যদি তুমি তোমার কোড ব্লকস এর এইখানে রান বাটনটা চাপ দাও, দেখো আমি ক্লিক করি কি হয়, দেখো এখানে কিন্তু ডিরেক্টলি আউটপুট চলে আসছে। তো এত কষ্ট কিন্তু করা লাগে না, আমি প্রোগ্রামটা বানাইছি, প্রোগ্রামটা বানায় বিল্ড করছি, রান করার সাথে সাথে চলে গেছে। এবং বিল্ড এন্ড রান দুইটা জিনিস একসাথে করা যায়। দেখো এখানে আরেকটা বাটন আছে বিল্ড এন্ড রান, এটা দিলে একেবারে বিল্ড হয়ে আউটপুট সহ সব চলে আসবে। তো যেমন এখন আমি আমার প্রিন্ট স্টেটমেন্টে লেখাটা একটু চেঞ্জ করি। সো আমি এখানে লিখি যে আমাদের এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার, সরি ক্লিয়ার। সো ক্লিয়ার দিয়ে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিছি। তো এখন আমরা ক্লিয়ার কিনা বা আমাদের আউটপুট এখন ক্লিয়ার আসবে কিনা সেটা দেখার জন্য আমরা সিম্পলি এই কোড ব্লকসে বিল্ড এন্ড রান চাপ দিলেই ঠিক হয়ে যাবে। তার আগে একটু খেয়াল করো, পুরোটা স্টিক কিন্তু গ্রিন ছিল, এখানে কিন্তু আবার অল্প একটু ইয়েলো হয়ে গেছে। দ্যাট মিনস আমরা যে নতুন আপডেট করছি আমাদের ফাইলটা, মডিফিকেশন করছি, এইটা সহ কিন্তু কম্পাইল হয় না, এটাকে কিন্তু নতুন করে আবার কম্পাইল হইতে হবে। তো এখন যদি আমি এই যে বিল্ড এন্ড রান চাপ দিই, একেবারে নতুন করে কম্পাইল হয়ে যাবে। তো দেখো বিল্ড এন্ড রান চাপ দিলাম, একেবারে নতুন কম্পাইল হয়ে নতুন আউটপুট নিয়ে কিন্তু চলে আসছে। সেটা কি কঠিন? এ পর্যন্ত বলো তো কঠিন কিনা? আচ্ছা, একটু যদি রেসপন্স করো আমার সামনে আগাইতে একটু সুবিধা হবে, বিকজ আমি চাই যে প্রত্যেকেই বুঝো। আচ্ছা স্বপন দাস বলতেছে ভাইয়া প্লিজ নেক্সট টাইম থেকে ডার্ক থিম ব্যবহার করবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ এটা আসলে ভালো কথা বলছো, সাদাটা চোখে অনেক আসলে প্রেসার পড়ে, ফোনে একটু কষ্ট হয়। আচ্ছা তীর্থ ক্লিয়ার, ইজি, তীর্থর জন্য খুবই ইজি ব্যাপারটা। আচ্ছা রাকিবুল হাসান মুন্না ক্লিয়ার না, কেন ক্লিয়ার না ভাইয়া? দেখো আমরা একটা সোর্স কোড লিখছি, এই যে দেখো সোর্স কোডে হেডার ফাইল অ্যাড করছি, মেইন ফাংশন অ্যাড করছি, প্রিন্ট স্টেটমেন্ট দিছি, যেহেতু মেইন ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, তাহলে রিটার্ন 0 করছি, দেন এটাকে আমরা রান করছি। সেটাকে রান করার পরে আমাদের আউটপুটে আসছে ক্লিয়ার। কেন ক্লিয়ার আউটপুটে আসছে? বিকজ আমাদের প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে ছিল ক্লিয়ার। তো এইটা কিন্তু কোনো কঠিন, আমরা কিন্তু এখনো কোনো কঠিন বিষয়ে যাইনি, আমরা জাস্ট বেসিক্সটাকে বুঝছি। আচ্ছা সিনশিন জয়া বলতেছে ইজি ওয়েটা আবার একটু বলেন। ইজি ওয়েটা হচ্ছে অনেক বেশি ইজি। দেখো যারা যারা বুঝছো তারা তো বুঝছোই, এখন ইজি ওয়েটা বলি। তোমরা যদি চাও যে কোনো কোড ব্লকস টোড ব্লকস কিছুই তোমাদের লাগবে না, খুবই সহজভাবে তোমরা কম্পাইল করতে চাও, সহজভাবে একটা প্রোগ্রামের আউটপুট দেখতে চাও, এখন সেই রাস্তায় চলে যাচ্ছি। মনে করো এতক্ষণ যা যা দেখাইছি এগুলো তোমাদের ইনডেপথ, যারা খুব বেশি জানতে চাও বা যারা অ্যাকচুয়াল জিনিসটা বুঝতে চাও তাদের জন্য। এবার আমি বলি যারা ডিফিকাল্ট ফেস করতেছো তারা প্র্যাকটিক্যালি কিভাবে করবা। মনে করো আমি আমার গুগল ক্রোমে আছি, রাইট? এটা তো গুগল ক্রোম, এটা একটা ব্রাউজার, তোমাদের মোবাইলেও আছে ক্রোম ব্রাউজার, রাইট? সো তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারে যে জাস্ট কিছু না দুইটা ওয়ার্ড লিখবা, সি কম্পাইলার। সি কম্পাইলার লেখার পরে তোমরা জাস্ট এন্টার চাপ দিবা, দেখো কতগুলো চলে আসছে না? আচ্ছা অনেকগুলা কিন্তু গুগলের সাজেস্টেড ওয়েবসাইট চলে আসছে। তো ধরো এখানে এই প্রোগ্রামিংসটা কেমন আমি জানি না, অনলাইন জিডিপি একটা আছে, এটাতে যেতে পারো। সাপোজ আমি এটাতে যাই, কমপ্লিটলি অনলাইন, কোনো কিছু ইনস্টল করতে হয় না, কিছু হয় না, জাস্ট ব্রাউজারে যে সার্চ করলাম সি কম্পাইলার, কয়েকটা লিংক আসলো, এর মধ্যে সেকেন্ড লিংকটাতে ঢুকলাম। সেকেন্ড লিংকটা কি? onlinegdb.com।
ঠিক আছে, এটা একটা অনলাইন কম্পাইলার। দেখো একটা স্যাম্পল কোড কিন্তু করাও আছে। আচ্ছা ঠিক আছে, স্যাম্পল কোড পুরোটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা নিজেরা যেভাবে শিখছি নিজেরা কোড করব, আমাদের কোনো স্যাম্পল কোডের দরকার নেই। তো এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে, দেখো মেইন ডট সি ওরা আগেই একটা ফাইল ক্রিয়েট করে রাখছে, মানে ওরা একটা ফাইলের নাম মেইন ডট সি দিয়ে অলরেডি ওপেন করে রাখছে আমাকে লেখার জন্য। এখন আমি জাস্ট এখানেই আমি আমার কোড লেখা স্টার্ট করব। সো হ্যাশ ইনক্লুড stdio.h হেডার ফাইল ইনক্লুড করে দিলাম, ইন্টিজার মেইন ফাংশন দিয়ে দিলাম, আমার হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট ফাংশনের বডি, দেন আমি প্রিন্ট দিচ্ছি। প্রিন্ট কি দিব, হ্যালো ওয়ার্ল্ড দিলাম একটা লাইন। তো এখন এইখানে যেহেতু ফাংশনের রিটার্ন টাইপ, মেইন ফাংশনের রিটার্ন টাইপ ইন্টিজার, তাহলে আমরা কি জিরোটাকে রিটার্ন করে দিব। এবং জিরো রিটার্ন করলে বুঝবে কি, অপারেটিং সিস্টেম বুঝবে আমাদের এইখানে প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হচ্ছে। আচ্ছা আমি কোড ব্লকসটা আপাতত একটু বন্ধ রাখি, তাহলে আমার এই কুলারের শব্দটা কম হবে। তো এখন এই যে দেখো একটা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমি আমার সোর্স কোডটা লিখে ফেললাম। তো এই সোর্স কোডটা লেখার পর এখন দেখো উপরে একটা মাত্র মানে একটা সুন্দর অপশন আছে রান। তো এই রানটা ক্লিক করলে কিন্তু আমার প্রোগ্রামটা রান হয়ে যাবে। তো আমি ক্লিক করি, এই যে দেখো এই জিনিসটা একটু ছোট হয়ে গেছে, একটু উপরে নিয়ে আসি, দেখো হ্যালো ওয়ার্ল্ড আউটপুটে চলে আসছে, তাই না? দারুণ না? তো কোনো কিন্তু ঝামেলাই নেই। তো এখানে যদি আমি আরেকটা লেখা লিখি, সাপোজ আচ্ছা আহমেদ তুষার বলতেছে আসল জিনিসটাই বুঝি নাই। তুষার ভাইয়া, আই উইল সাজেস্ট ইউ যে তুমি সুযোগ পেলে এই ভিডিওটা আরেকবার দেখে নিও, একটু মনোযোগ দিয়ে পজ করে করে দেখলে এখানে জটিল কোনো কিছুই নাই, বুঝে যাবে। আচ্ছা, তো জেরিন বলতেছে এইচটিএমএল কোড যেভাবে লিখে ওই রকমই। এইচটিএমএল অনেক ইজি একটা জিনিস, এইটা এইচটিএমএল থেকে আরেকটু কমপ্লেক্স, বাট আই থিংক কোনো প্রবলেম হবে না। এবং আজকের ক্লাসটার পরে সামনে যখন যাব তখন আমরা শুধু প্রোগ্রামের দিকে ফোকাস করব, সিস্টেম নিয়ে এত ইস্যুস হবে না। তো এখন আমি যদি প্রিন্টের মধ্যে লেখাটা একটু চেঞ্জ করে দেই, লেখাটা কি লেখা দিব, সাপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এখন যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি রান করি, আমার আউটপুটটা কিন্তু এখানেও চলে আসছে। তো দেখো এখানে কিন্তু আমার কোনো কোড ব্লকস ইনস্টল করতে হয় না, কিছুই করতে হয় না, একদম রেডিমেড আমি কিন্তু করে ফেলতেছি আমার প্রোগ্রামগুলা। এই যে তাইফুর কিন্তু লিংকটা শেয়ার করে দিছে যে এটা সবাই করতে পারবে, ফোন দিয়েও এই লিংকে চলে, হ্যাঁ ফোন দিয়েও কিন্তু একই, মোবাইল, ট্যাবলেট, আইফোন, অ্যান্ড্রয়েড যে কোনো ফোন ইন্টারনেট কানেকশন থাকলে এই ইউআরএল থেকে কিন্তু তোমরা করতে পারবা। সো এইটা তো একটা গেল। এখন যদি আমি যদি এই গুগল থেকেই আবার সার্চ করি, আরেকটা আছে আমার খুব পছন্দের, সেটাও দেখাই। সেটা হচ্ছে REPLIT। সো এইটা লিখে সি কম্পাইলার। সো এইটাও আমার কাছে খুব ভালো লাগে, এই যে replit.com। তো এইটার মধ্যে যদি তুমি যাও, এইটার মধ্যে গেলে এটাও সুন্দর, দেখো একটু নিচের দিকে স্ক্রল করলেই দুইটা অপশন চলে আসছে, একটা স্যাম্পল কোড বানানো আছে হেডার ফাইল অ্যাড করে। তো এখানে কিন্তু তুমি কোড লিখতে পারবা। তো যেমন এখন এইখানে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে রাখছি, এখানে যদি আমি আমার নাম লিখি, নাম লিখে যদি আমি রান করি, তাহলে কিন্তু আমার নামটা আউটপুটে চলে আসতেছে। তো দেখো এগুলা প্ল্যাটফর্ম কোনো ম্যাটার না, তোমরা যারা প্রোগ্রামটা এনজয় করতেছিলা হোয়াইট বোর্ডে বা যে কোনো অবস্থাতে, তোমরা কিন্তু এই প্ল্যাটফর্ম নিয়ে কোনো চিন্তিত হবার কোনো কারণ নাই, কিভাবে করব কি হবে, প্রোগ্রাম বোঝাটা হচ্ছে আসল জিনিস। এই প্ল্যাটফর্ম তোমরা একবার বসলে একটু গুগল টুগল করলে এগুলো কোনো ব্যাপার না, আর আমি তো আছি যে কোনো সমস্যা। সো নট নেসেসারি যে তোমার কম্পিউটার থাকতে হবে। এই যে রোহান হচ্ছে ইয়ে করে দিছে, ওই যে replit.com এর লিংকটা শেয়ার করে দিছে। ওকে আচ্ছা, তো এখন আমি আবার একটু কোড ব্লকসে যাই। তো তোমরা এখন বুঝতেছো যে কোড ব্লকসে যা করতেছি হুবহু সেম যদি তোমরা এই যে gdb.com এইটা অথবা এই replit.com এগুলাই যাও, তোমরা কিন্তু করতে পারবা। আবার এটা করে কিন্তু সেভও করতে পারবা। দেখো এখানে যে এই যে অনলাইন জিডিবি তে যে আমি যে কোডটা করলাম না, এটা কিন্তু সেভ করা যাবে। দেখো এটা সেভ বাটন আছে, তো এই সেভ বাটনটা চাপ দিয়ে কিন্তু আমি
ওরা একটু ঝামেলা করতেছে, ঝামেলাটা হচ্ছে আমাকে একটু লগ ইন করতে বলতেছে, আমি লগ ইন করবো না, বাট তুমি হয়তো বা লগ ইন করলে তোমাকে সেভ করতে দিবে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এখানে আরেকটা ওই যে ডাউনলোড কোড আছে, আচ্ছা সেভ করতে হবে না, তুমি ডিরেক্ট তোমার এই যে মেশিনটা ব্যবহার করতেছো বা যে কম্পিউটার ব্যবহার করতেছো ডাউনলোড করতে পারবা। সো এখানে যদি তুমি ডাউনলোডে ক্লিক করো, সো ডাউনলোডে ক্লিক করলে এই সাইটটা লিভ হয়ে যাবে, বাট আই গেস কোডটা ডাউনলোড হবে। এই যে দেখো ডাউনলোড হয়ে গেছে, দেখো main.c ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন এই আমি যদি ডাউনলোডস ফোল্ডারে যাই আমার, তো main.c টা কিন্তু চলে আসছে। এই সেম ফাইলটাকে এখন আমি আবার কোড ব্লকস ওপেন করতে পারবো। ঠিক আছে, তো এটা কোনো ব্যাপারই না যে তুমি কোন প্ল্যাটফর্ম ব্যবহার করতেছো, প্রোগ্রামটা বোঝাটা হচ্ছে বড় কথা। এই প্রোগ্রামটা কম্পাইল হওয়ার পরে যে একটা অবজেক্ট ফাইল আর একটা এক্সিকিউশন ফাইল তৈরি হয়েছে, এটা বোঝাটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, বাকি অল সেম। হ্যাঁ, স্বপন দাস খুবই সুন্দর কথা বলছো যে আমরা সেটআপের চিন্তা না করে কনসেপ্টে মনোযোগ দিলে মনে হয় ভালো হবে। অফকোর্স কনসেপ্টে মনোযোগ দিতে হবে। তবে একটা জিনিস নিয়ে আমি কিছুটা চিন্তিত, সেটা হচ্ছে আমাদের এই যে জুম দিয়ে যে আমরা স্ক্রিনটা শেয়ার করতেছি, এটাকে রিয়েল টাইম মনে হচ্ছে, এটা মনে হচ্ছে একটু দেরিতে তোমরা দেখতেছো, বাট ইটস অল রাইট। ল্যাব যেহেতু প্র্যাকটিক্যালি যেহেতু দেখতে হবে, তো প্র্যাকটিক্যাল একটু ধৈর্য সহকারে দেখো। ওকে, এই যে বিএমআর মাকসুদ কিন্তু সুন্দরভাবে প্রোগ্রাম করে বুঝিয়ে দিচ্ছে যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো এখন আমি কি করব, এখন আমি কোড ব্লকসে, তো অনলাইনে তোমরা করতে পারো, তো কোড ব্লকসটা আমি ব্যবহার করি যেহেতু এটা আমার ভালো লাগে। তো এইখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে এই যে মেইন একটা ফাংশন, এই ফাংশনটাকে যদি আমরা ভয়েড টাইপও দেই, যদি আমরা ভয়েড টাইপও দেই, তারপরে যদি আমরা এখানে রিটার্ন 0 দেই, তার মানে এই ফাংশনটাও কিন্তু একই। মেইনের টাইপ যদি রিটার্ন দেই, সরি মেইনের টাইপ যদি ভয়েড দেই, তার মানে এটা কিন্তু কোনো কিছু রিটার্ন করবে না। সো এখানে আমি কমেন্টসে লিখতেছি যদি ভয়েড হয় তার মানে এটা কি কোনো কিছু রিটার্ন করবে না, সো নো রিটার্ন। তারপরও কিন্তু আমাদের এটাও কিন্তু একটা সফটওয়্যার হিসেবে পারফর্ম করতে পারবে, এটাও কিন্তু ঠিক একই আউটপুট প্রোভাইড করবে যেমনটা ইন্টিজার মেইন দিয়ে করলে করতেছিল। যেমন এখন যদি আমি রান করি, আচ্ছা এটা একটু স্লো হচ্ছে, আমি একটু বিল্ড এন্ড রান করি। আচ্ছা এইখানে হচ্ছে আমার এই ফাইলটাতে একটু প্রবলেম হয়েছে, আমি আচ্ছা এটা একটু কেটে দিই, এটার আমি বাদ দিয়ে আমরা যে ফার্স্টে test.c ছিল সেটাতেই করি। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কি খুব কঠিন লাগতেছে? দেখো খুবই কঠিন না কিন্তু, মানে সহজ বিষয়, বাট মানে একটু যেহেতু প্রথম প্রথম ল্যাব করতেছে একটু কনফিউজিং লাগবে। সবচেয়ে ভালো হইতো যদি সামনে আর কি অফলাইন ক্লাস হলে আসলে এটা খুব সামনাসামনি ওইভাবে তোমাদের দিয়ে করাইতে পারতাম। তো এনিওয়েজ, এখন যেরকম আমাদের কাছে একটা মেইন ফাংশন আছে, সো মেইন ফাংশনের মতো কিন্তু আমি আরেকটা ফাংশন বানাইতে পারি। সো এখন আমি তোমাদেরকে আসলে বুঝাবো যে মেইন ফাংশনটার কাজটা কি, মেইন ফাংশনটা কেন আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট। সো আমি বলছিলাম আমার লেকচার স্লাইডে যে মেইন ফাংশনটা হচ্ছে মাস্ট। মেইন ইজ মাস্ট, মানে মেইন থাকতেই হবে সি প্রোগ্রামে, বিকজ মেইন ফাংশন থেকে কিন্তু প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্ট হয়। ঠিক আছে, মেইন ফাংশন থেকে কিন্তু এই প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্ট হয়। সো আমি মেইনের মতো হুবহু অবিকল আরেকটা ফাংশন বানাই, দেখো ইন্টিজার, একটু নিচে নিয়ে আসি। সো ইন্টিজার, তো এখানে আমি একটা ফাংশনের নাম দিই সাপোজ অ্যাপেল, অ্যাপেল নাম দিলাম। অ্যাপেল নাম দিয়ে মেইন ফাংশনের মতো হুবহু বানাইলাম। তারপরে আমি ঠিক মেইন ফাংশনের মতোই লিখতেছি রিটার্ন 0। তারপরে এখানে আমি প্রিন্টএফ একটা স্টেটমেন্ট দিচ্ছি, হুবহু দেখো উপরেরটার সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে। তো এখন সাপোজ আমি উপরেরটা মেইন ফাংশনের এই প্রিন্টএফ স্টেটমেন্টটার মধ্যে আমি লিখি দিস ইজ না, দিস ইজ না লিখে আমি লিখি আউটপুট অফ মেইন ফাংশন। সো আউটপুট অফ মেইন ফাংশন, আর এইখানে অ্যাপেল ফাংশনের মধ্যে আমি লিখি আউটপুট অফ অ্যাপেল ফাংশন। সো ব্যাপারটা হচ্ছে তোমরা একটু জাস্ট স্ক্রিনটা খেয়াল করো,
এই যে দুইটা ব্লক, মেইন ফাংশনের ব্লক এবং অ্যাপেল ফাংশনের ব্লক, দুইটা হুবহু কিন্তু একই জিনিস, খালি একটার মধ্যে ফাংশনের নামটা মেইন, একটার মধ্যে হচ্ছে অ্যাপেল। তাইলে তোমাদের অনুমান বা তোমাদের অ্যাজাম্পশন কি বলে যে এই প্রোগ্রামটা যদি আমি রান করি, আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে আউটপুট কি আসবে? আউটপুট কি উপরের এইটা আসবে, আউটপুট অফ মেইন ফাংশন, নাকি নিচের এইটা আসবে, আউটপুট অফ অ্যাপেল ফাংশন, নাকি এই দুইটাই আমরা আউটপুটে দেখতে পারবো? কোনটা বলো? আচ্ছা, নীলাঞ্জনা, আচ্ছা একজন কি লিখতেছে, বলতেছে যে সব লিখছি বাট এরর আসতেছে। এরর আসার কোনো কথাই না, তুমি দেখো তোমার প্রোগ্রামের বাগটা কোথায় আছে, এখানে কোনো একটা বাগ তো অবশ্যই আছে, এই কারণেই এরর আসতেছে। আচ্ছা, মাহজুজা দিয়া কিন্তু বলতেছে উপরেরটা আসবে ভাইয়া। আচ্ছা তোমরা বলো, এই দিয়ার যে অ্যান্সারটা উপরেরটা আসবে, এটা কি ঠিক নাকি ভুল? আচ্ছা, তীর্থ বলতেছে আউটপুট অফ মেইন ফাংশন আসবে। ওয়াও। আচ্ছা, মৃদুল হাসান নীরব একই কথা বলতেছে, উপরেরটা আসবে। আচ্ছা, তাইফুর অলরেডি রান করে দেখে বলছে উপরেরটা আসছে। হ্যালো। জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছিল, এই কারণে হচ্ছে আমার এই এটা চলে গেছিল লাইভটা, বাট সমস্যা নেই, আবার চলে আসছি। বাইরে একটু নয়েজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো দেখো একটু আগে যেটা বলতেছিলাম যে ফাংশন আমার ছিল দুইটা, বাট প্রথম ফাংশনটার আউটপুটটা কিন্তু আমরা দেখতে পারতেছি, এবং এটার রিজনটা হচ্ছে যে একটা প্রোগ্রামের এক্সিকিউশন মেইন ফাংশন থেকে স্টার্ট হয়। তো মেইন ফাংশন থেকে স্টার্ট হয় বলতে, মনে করো আমি এই প্রোগ্রামটা এক্সিকিউশন স্টার্ট করছি, মনে করো আমার মাউসের কার্সরটা হচ্ছে আমার কন্ট্রোল। সো কন্ট্রোল সবার প্রথমে প্রোগ্রামে এসে মেইনকে খুঁজে, মেইনকে খোঁজার পরে এই যে মেইনের বডি আছে না, সেই মেইন ফাংশন অনুযায়ী সবকিছু এক্সিকিউশন করে। সো আমি যদি অন্য আরো ফাংশন বানাই, আমি যদি এরকম অ্যাপেলের মতো আরো একটা ফাংশন বানাই, সাপোজ এটাকে আমি কপি করলাম, কপি করে আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে অ্যাপেলটাকে কেটে দিয়ে আমি বানাচ্ছি অরেঞ্জ, অরেঞ্জ বানানোর পরে আউটপুট অফ অরেঞ্জ ফাংশন দিচ্ছি। অরেঞ্জ ফাংশন দেওয়ার পরে কি হলো, তিনটা ফাংশন আমার তৈরি হলো, বাট আমি যদি এই তিনটাকেও রান করি, আমার আউটপুট কিন্তু আসবে শুধু মেইনেরটাই। তো আমরা দেখি ব্যাপারটা। আচ্ছা, আউটপুট অফ মেইন ফাংশন। ওকে, সো তোমরা যারা যারা দেখতেছো, আই হোপ বুঝতেছো, বাইরে থেকে খুবই নয়েজ আসতেছে, এই জন্য আই এম এক্সট্রিমলি সরি, বাট আরেকটু মনোযোগ দাও। তো মেইন ফাংশন আছে আমাদের কাছে, অ্যাপেল ফাংশন আছে, অরেঞ্জ ফাংশন আছে, এবং তিনটা ফাংশনের মধ্যে আমাদের শুধুমাত্র এক্সিকিউশন হয়েছে মেইন ফাংশনের স্টেটমেন্ট গুলা, অর্থাৎ আমরা আউটপুটে শুধু দেখতে পারতেছি আউটপুট অফ মেইন ফাংশন, বাকি দুইটা কিন্তু দেখতেছি না। সো বাকি দুইটা যে লিখলাম,
তার মানে কি বাকি দুইটা কেন লিখছি, বাকি দুইটার আউটপুট তো আসতেছে না। সো বাকি দুইটাও ফাংশন, ওগুলার আউটপুট যদি আমরা দেখতে চাই ওগুলাকে কি করতে হবে, কল করতে হবে। সো একটা ফাংশনকে এক্সিকিউশন করতে হলে সেই ফাংশনটাকে কল করা লাগে। আর মেইন হচ্ছে এমন একটা ফাংশন, আমি এটার পরে কমেন্টস দিয়ে লিখে দিই ডাবল স্ল্যাশ দিয়ে, যে মেইন ফাংশনকে কে কল করে, অপারেটিং সিস্টেম। সো মেইন ফাংশন কল্ড বাই ওএস, ঠিক আছে। সো মেইন ফাংশনকে অপারেটিং সিস্টেম কল করে অটোমেটিকলি। তো দ্যাট মিন্স অপারেটিং সিস্টেম যেহেতু কল করে, সো মেইন ফাংশনের আউটপুট গুলো আমরা দেখতে পাই, বা মেইন ফাংশনের প্রত্যেকটা স্টেটমেন্টের এক্সিকিউশন আমরা দেখতে পাই। একইভাবে অ্যাপেল ফাংশন এবং অরেঞ্জ ফাংশন, এই দুটো ফাংশনকে যদি আমরা কল করতে পারি তাহলে কিন্তু এদের আউটপুট আমরা দেখতে পারবো। তো দেখো ফাংশনটা আসলে আমি একটু দেখাই এখন, যে যদিও এই ক্লাসে আমরা ফাংশন পড়তেছি না, বাট এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি একটা কাজ করি, এই প্রিন্ট স্টেটমেন্টের নিচে আমি লিখি APPLE অর্থাৎ অ্যাপল। এই অ্যাপল ফাংশনটা লিখে, সো অ্যাপল হচ্ছে ফাংশনের নাম, আর যেহেতু এটা একটা ফাংশন ব্র্যাকেট তো থাকবেই, তো স্টেটমেন্টটা শেষ করলাম সেমিকোলন দিয়ে। সো অ্যাপল ফাংশনটা আমি এভাবে লিখলাম, তার মানে কি এ লাইনটার মানে কি, এ লাইনটার মানে উই আর কলিং অ্যাপল ফাংশন। সো অ্যাপল ফাংশনটাকে আমরা কল করতেছি। সো এবার আমরা যদি আউটপুটটা দেখতে যাই তাহলে কি হবে, তো এবার দেখতে পারতেছি আমরা কিন্তু দুইটা লাইন চলে আসছে। সো প্রথমটা আসতেছে আউটপুট অফ মেইন ফাংশন, তারপরেরটা আসতেছে আউটপুট অফ অ্যাপেল ফাংশন। সো দেখো এখন কিন্তু দুইটা আসতেছে। কিভাবে দুইটা আসতেছে, কারণ আমার প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হলো, এক্সিকিউশন শুরু হওয়ার পরে প্রথমে মেইনটাকে খুঁজে পাইলো অপারেটিং সিস্টেম, খুঁজে পাওয়ার পরে এখানে মেইনের প্রথম স্টেটমেন্ট কি, এই যে প্রিন্টএফ স্টেটমেন্ট, অর্থাৎ আউটপুট অফ মেইন ফাংশন। তারপরের স্টেটমেন্টে দেখা যাচ্ছে কি অ্যাপেল ফাংশনটাকে কল করা হয়েছে। সো আমরা অ্যাপেল ফাংশনটাকে মেইনের ভিতর থেকে কল করলাম। সো কন্ট্রোল এটাকে দেখার পরে চলে যাচ্ছে কোথায়, সোজা অ্যাপেলের মধ্যে চলে আসছে। সো অ্যাপেলের মধ্যে এসে দেখতেছি কি আরেকটা স্টেটমেন্ট, সো আউটপুট অফ অ্যাপেল স্টেটমেন্ট। তো তার ফলে কি হলো, সো প্রথমে মেইনের প্রিন্ট স্টেটমেন্টটা ছাপা হলো, তারপরে অ্যাপেল ফাংশনটাকে কল করা হলো। আর অ্যাপেল ফাংশনটা কল করা মানে অ্যাপেলের ভিতরে যতগুলো স্টেটমেন্ট আছে প্রত্যেকটাই রান হবে, আর প্রত্যেকটা রান হওয়া মানে আমাদের আউটপুট অফ অ্যাপেল ফাংশন এই লেখাটাও আউটপুটে চলে আসবে। তো যেমনটা এখানে আমরা দেখতেছিলাম। তো এই দুইটা এক লাইনের মধ্যে চলে আসছে। আমরা যদি দুইটাকে দুই লাইনের মধ্যে আনতে চাই তাহলে এখানে কি দিতে হবে, ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, আমি কমেন্ট দিয়ে দিচ্ছি। সো ব্যাকস্ল্যাশ এন ইজ নিউ লাইন, নতুন একটা লাইন। অর্থাৎ আমরা এন্টার চাপ দিলে যেমন এক লাইন নিচে চলে যায়, সো এক লাইন নিচে এরকম কিন্তু চলে যাচ্ছে। তো এখন যদি আমি এই প্রোগ্রামটাকে আবার রান করি, বিল্ড এন্ড রান করি, দেখো দুইটা চলে আসছে আমার। সো প্রথমে কোনটা আসলো, আউটপুট অফ মেইন ফাংশন, এই যে দেখো আউটপুট অফ মেইন ফাংশন প্রথমে চলে আসলো। তারপরে আমার কল হইলো কাকে, অ্যাপেলকে কল করা হলো। তারপরে অ্যাপেলের মধ্যে যে লেখা ছিল আউটপুট অফ অ্যাপেল ফাংশন, সেটা কিন্তু এখানে চলে আসছে, আউটপুট অফ অ্যাপেল ফাংশন। তো এবার মজার বিষয় হচ্ছে যে আমরা কি শুধু তাহলে নিজেদের তৈরি অন্য ফাংশন গুলা, আমরা কি তাহলে মেইন ফাংশন ব্যতীত নিজেদের তৈরি অন্য ফাংশন গুলাকে শুধু মেইনের ভিতরেই কল করতে পারবো, অন্য ফাংশনের মধ্যে অন্য ফাংশনকে কল করা যাবে না? উত্তরটা হচ্ছে খুবই সিম্পল, যাবে। সাপোজ মনে করো আমি এখন এই লাইনটাকে উঠাই দিলাম, অ্যাপেল ফাংশনটাকে উঠাই দিলাম। তো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি শুধু মেইনের স্টেটমেন্ট গুলো আউটপুটে আসবে। সো মেইনের স্টেটমেন্ট কি, আউটপুট অফ মেইন ফাংশন। তো এখন আমি যে ঘটনাটা ঘটাবো, আমি আরেকটা ফাংশন তৈরি করতেছি হুবহু সেম ভাবে। সো আরেকটা ফাংশন তৈরি করতেছি, এই ফাংশনটা আমি এখানে কপি করলাম। সো অ্যাপেলের অবিকলে আরেকটা ফাংশন তৈরি করতেছি, এটার নাম দিতেছি আমি ক্র্যাশ। আমরা যেহেতু ক্র্যাশ কোর্স করতেছি 10ms এর, তো ফাংশনটার নাম হচ্ছে ক্র্যাশ। তো এই ক্র্যাশ ফাংশনের মধ্যে কোনো প্রিন্টএফ কিছুই থাকবে না। ক্র্যাশ ফাংশনের মধ্যে আমি যে ঘটনাটা ঘটাবো সেটা হচ্ছে আমি ক্র্যাশের ভিতরে অ্যাপেলকে কল করব। ক্র্যাশের ভিতরে আমি অ্যাপেলকে কল করলাম এবং অরেঞ্জকে কল করলাম, ORANGE, অরেঞ্জকে কল করলাম। তো ক্র্যাশের ভিতরে আমি এই দুইটাকে কল করে ফেললাম। সো আমি এই দুইটাকে ক্র্যাশের ভিতরে কল করলাম, তার মানে যদি কোনো কারণে ক্র্যাশকে আমরা কল করতে পারি, ক্র্যাশের ভিতরের সমস্ত স্টেটমেন্ট এক্সিকিউট করা হবে। আর এটার মানে কি, ক্র্যাশের ভিতরে কোন স্টেটমেন্ট গুলো আছে, ক্র্যাশের ভিতরে দুইটা স্টেটমেন্ট আছে যেগুলো হচ্ছে কি, একটা অ্যাপেলকে কল করতেছে, একটা অরেঞ্জকে কল করতেছে। তো আমি কমেন্টে লিখে দিই কলিং
অ্যাপল, নিচেরটা কমেন্টে লিখে দিই কলিং অরেঞ্জ। সো এই দুইটা জিনিসকে কিন্তু আমি কল করতেছি, বাট এখন যদি আমি রান করি আউটপুট কি আসবে বলো তো? এখন যদি আমি রান করি আউটপুট শুধু মেইনের ভিতরেরটাই আসবে, যদিও আমার বাইরে 3টা ফাংশন আছে, বাট আউটপুট শুধু মেইনেরটাই আসবে। এই পর্যন্ত কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তোমরা প্লিজ যারা যারা আসো এখনো একটু রেসপন্স করো। আচ্ছা, নূরের শান্তি বলতেছে ইন্টিজার ক্র্যাশ কেন দিছেন? ভাই ইন্টিজার ক্র্যাশ এটা আমি একটা আমার মনের ইচ্ছা মতো একটা নাম দিলাম ফাংশনের, যেমনটা এখানে অ্যাপেল আর অরেঞ্জ দিছি এরকম। মানে এগুলো আমাদের তৈরি করা ফাংশন, এর জন্য এটার নাম দিছি হচ্ছে ক্র্যাশ। সো আমি একটু লিখে দিই কমেন্টসে তোমরা যেন কনফিউজ না হও। ক্র্যাশ ইজ এ ফাংশন, হ্যাঁ, যেটা কি আমরা লিখছি। আচ্ছা লিখে দিই। তো সো ক্র্যাশ হচ্ছে এটা কি ইউজার ডিফাইন্ড ফাংশন, লিখে দিই ইউজার ডিফাইন্ড ফাংশন। সো দ্যাট মিন্স ক্র্যাশটা আমরা নিজেরা ডিফাইন করছি, ঠিক আছে? ইউজার ডিফাইন্ড ফাংশন মানে আমরা নিজেরা লিখছি। আমি আমার মন ইচ্ছা মতো ক্র্যাশ নাম দিচ্ছি। ক্র্যাশ নাম দিয়ে যদি এখানে আমি আমার নাম দিই, এখানে যদি আমার নাম দিই সুলারি দিই, তারপরে কোনো প্রবলেম নেই। এখন দেখো আমি এটাকে রান করি। সো এই প্রোগ্রামটা আমি কি করলাম একটু ছোট করি সবাইকে বোঝানোর জন্য। সো প্রথমে হচ্ছে হেডার ফাইল অ্যাড করা আছে, তারপরে আমি ইন্টিজার মেইন ফাংশন দিলাম, তারপরে আমি নিজে থেকে একটা ফাংশন বানাইলাম, যে ফাংশনটার নাম আমার নিজের নামে দিলাম। নাম কি দিলাম? সুলারি, ইউজার ডিফাইন্ড ফাংশন। তো সুলারির মতো অবিকল আরো কয়েকটা আরো দুইটা ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা বানাইছি, একটার নাম দিছি অ্যাপেল, একটার নাম দিছি অরেঞ্জ। তো এখন সুলারি যে ফাংশনটা বানাইলাম সেটার মধ্যে আমি আবার কারে কল করতেছি? অ্যাপেল এর ডাকতেছি আর অরেঞ্জ এর ডাকতেছি। সো দ্যাট মিন্স এখন যদি আমার প্রোগ্রামটা রান করি কি হবে একটু দেখি। সো প্রোগ্রামটা রান করার পরে কিন্তু শুধু আউটপুটটা আসছে কি? আউটপুট অফ মেইন ফাংশন। তার মানে শুধুমাত্র এতগুলা যে ফাংশন বানাইলাম তারপরেও শুধুমাত্র মেইনের আউটপুটটা কিন্তু আসছে। সো বাকিগুলা কিন্তু আসে নাই। বাকিগুলো আসবেই বা কেন বলো? একটা প্রোগ্রামের এক্সিকিউশন তো মেইন থেকে শুরু হয়। তো বাকিগুলো আনানোর জন্য কি করতে পারি? আমি যদি এই সুলারিকে কল করি মেইনের ভিতর থেকে, তাহলে সুলারি কিন্তু অ্যাপেল এবং অরেঞ্জকে কল করবে। তার মানে অ্যাপেল এবং অরেঞ্জের মধ্যে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলোও কিন্তু এক্সিকিউশন হয়ে যাবে। তো সেই ঘটনাটাই আমি এখানে ঘটাই। তো এইখানে আমি কল করি সুলারি এন্ড ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেমিকোলন। তো এখানে আমি কি করতেছি লিখে দিই উই আর কলিং সুলারি, আমরা সুলারিকে কল করতেছি। তো এখন এটাকে আমি রান করব, পুরানোটা কেটে নেই, তো আগেরটা এটাকে কাটলাম। তো এখন আমি এটাকে রান করি। দেখো চমৎকার না? প্রথমে আমার প্রোগ্রামটা এক্সিকিউশন শুরু হলো মেইন থেকে, মেইনে এসে সে দেখলো কি প্রথমে একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে আউটপুট অফ মেইন ফাংশন। তো আউটপুট অফ মেইন ফাংশনটা কিন্তু ছাপায় দিল। তারপরের লাইনে সে দেখলো কি সুলারি একটা ফাংশন যেটাকে কল করা হয়েছে। তো সুলারিকে কল করার ফলে কন্ট্রোল কি করলো? সুলারির মধ্যে চলে আসলো। এই যে সুলারির মধ্যে আমরা চলে আসছি। তো সুলারির মধ্যে আসার পরে দেখতেছি যে সুলারির ভিতরে কি আছে? একটা অ্যাপেল আছে, একটা অরেঞ্জ আছে, এই দুইটাই কি ফাংশন। তার মানে আরো দুইটা ফাংশনকে মেইন কল করছে সুলারিকে, সুলারি কল করছে অ্যাপেল এবং অরেঞ্জকে। সো অ্যাপেল এবং অরেঞ্জকে কল করার ফলে প্রথমে কল করছে অ্যাপেলকে। সো অ্যাপেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আউটপুট অফ অ্যাপেল ফাংশন। তো এই যে দেখো আউটপুট অফ অ্যাপেল ফাংশনটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে কল করা হয়েছে কাকে? অরেঞ্জকে। সো কন্ট্রোল অরেঞ্জের মধ্যে আসছে, অরেঞ্জের মধ্যে এসে দেখতেছে একটা প্রিন্ট স্টেটমেন্ট আউটপুট অফ অরেঞ্জ ফাংশন, চলে আসছে আউটপুট অফ অরেঞ্জ ফাংশন। তো এই ব্যাপারটা যারা যারা বুঝছো তারা তোমাদের লেভেল অনুযায়ী, দ্যাট মিন্স তোমরা এখন ইন্টারে পড়তেছো বা তোমরা যে অবস্থাটায় আছো সেই অবস্থা থেকে অনেক অ্যাডভান্স কিছু কনসেপ্ট বুঝে গেছো। তোমরা একদম ক্লিয়ার যে একটা অপারেটিং সিস্টেম কি মেইন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু করে। তো এই পর্যন্ত যারা যারা বুঝছো তারা আমাকে একটু আওয়াজ দাও তো, যে আমি কি বেশি দ্রুত আগাচ্ছি নাকি স্লো আগাচ্ছি। তোমরা যদি চাও আমি যে এই যে কোডটা লিখলাম এই কোডটা কিন্তু আমি তোমাদেরকে পাঠাইতে পারি এখন কমেন্টের মাধ্যমে।
আচ্ছা, রাজু আহমেদ ক্লিয়ার। ওকে, দিয়া বলতেছে মানে মেইন যেটাকে কল করবে তার মধ্যে সব ফাংশন আসবে। না দিয়া, ব্যাপারটা একটু সেনসিটিভ, এভাবে না বলতে হবে, মেইন যেটাকে কল করবে সেটার সমস্ত এক্সিকিউশন হবে, সেটার ভিতরে সমস্ত স্টেটমেন্টের এক্সিকিউশন হবে। ওকে, আসিফ চৌধুরী ক্লিয়ার, তামিম ইসলাম ক্লিয়ার, ওকে, সুহাদা ক্লিয়ার, আরিফ হোসাইন ক্লিয়ার। ওকে, এমডি সামিউল, খুবই ভালো বুঝছি সামিউল, কনগ্রাচুলেশন তোমাকে। তুমি যদি এই ব্যাপারটা খুবই ভালো বুঝে থাকো তার মানে প্রোগ্রামিং বা এই ধরনের জিনিসগুলো তোমার জন্য। ঠিক আছে, আজকের ক্লাস যাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে তারা মনে করবা যে তাদের আইটিতে ক্যারিয়ার করা উচিত, তাদের আর কোনো অল্টারনেট নাই, তারা যদি আইটিতে ক্যারিয়ার করো তারা অনেক ভালো করবে, অনেক সাকসেস হবা লাইফে। আজকের ক্লাস যাদের ভালো লাগছে বা আজকের ক্লাসটা যাদের বোরিং লাগে নাই, তারা হচ্ছে কি, তাদের ব্রেনটাই হচ্ছে কি প্রোগ্রামারদের ব্রেন, তাদের কাছে এগুলো আনন্দ লাগে। আচ্ছা, রাতুল হাসান ভাই, অনেক ভালো বুঝছি, অনেক ধন্যবাদ তোমাকে, তোমরা বুঝলেই আসলে আমার খুব ভালো লাগে। তা আমি দেখতেছি মাত্র 64 জন প্রেজেন্ট, বাট আমি হতাশ হচ্ছি না, কারণ আমি জানি যে এই ক্লাসটা সবার ভালো লাগবে না। যারা আইসিটি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য পড়তেছো তাদের কাছে আজকের ক্লাস ভালো লাগবে না, কালকের ক্লাসটা তাদের কাছে ভালো লাগবে, নেক্সট ক্লাসটা। কিন্তু যারা আজকের ক্লাসটা মজা পাইছো, তোমরা জেনে রাখো একটা কথা, যে তোমাদের আইটিতে পড়া উচিত, তোমাদের সফটওয়্যারে পড়া উচিত, তোমরা এই লাইনে ভালো করবা। আচ্ছা, ওকে, লোকনাথ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা থিওরি শিখছিলাম, আচ্ছা আমি একটু থিওরিটা ওপেন করি। আমি যে তোমাদের হ্যান্ড নোটস গুলা দেই, সেই হ্যান্ড নোটস গুলা দিয়ে তোমাদের 10 মিনিট স্কুলের কিছু সহপাঠী বন্ধুরা অনেক সুন্দর করে সেটাকে স্লাইডে বানায় এবং বানায় সেটাকে তোমাদের ওয়েব অ্যাপে সেভ করে, তো তোমরা সেখান থেকে এগুলাকে পড়তে পারো। তো আমি তোমাদের জন্য একটু পাওয়ার পয়েন্ট স্লাইডটা এখন একটু ওপেন করি। তো এটার স্লাইড শোটা আমি অন করে দিই। সো স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, জুমের ইয়েটা একটু দেরিতে আসে আসলে। তো এনিওয়েজ, এই যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা, এই স্লাইডটা হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার লেকচারের যে হ্যান্ড নোটসটা তোমাদেরকে আমি দিছিলাম, ভাইয়া যে লিখে দিছিলাম, সেটারই কি একটা পাওয়ার পয়েন্ট রিপ্রেজেন্টেশন। তো এই জিনিসটা এখন জাস্ট তোমরা একটু আমার সাথে খেয়াল করো, খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা যে আমরা যে থিওরিটা শিখছি সেটার সাথে প্র্যাকটিক্যালি হুবহু মিল কিন্তু আমরা পাইছি। আর একটু আগে যে এতগুলো ফাংশন আমরা দেখাইলাম, কেন দেখাইলাম? একটু আগে এতগুলো ফাংশন তোমাদেরকে দেখানোর একটা সিঙ্গেল উদ্দেশ্য আমার ছিল, সেটা হচ্ছে শুধুমাত্র মেইন ফাংশনের ভিতরে যা কিছু আছে সবকিছু এক্সিকিউশন হয়, বাকি অন্য যেখানে যা আছে কোনো কিছু এক্সিকিউশন হয় না। সেগুলো এক্সিকিউশন হবে তখন যখন সেগুলাকে মেইন ফাংশন থেকে কল করা হবে। তো আই হোপ আমার ব্যাপারটা, এবং থিওরিতেও কিন্তু এগুলা স্পষ্টভাবে লিখে দিছি। তো এই পাওয়ার পয়েন্ট স্লাইড যদি এখন তোমরা একটু খেয়াল করো, দেখো ঠিক একই জিনিস আমরা আজকে যেটা করছি। আমি একটা পয়েন্টার নিয়ে নিই। সো পয়েন্টার নিয়ে নিলে দেখো, আমি রিডিং পড়াচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে রিভিশন করাচ্ছি। তো যারা কষ্ট করে ক্লাসের প্র্যাকটিক্যালটা বুঝছো তারা এবার থিওরির সাথে মিলাও, আজীবনে আর কোনো প্রবলেম হবে না এই বেসিকে। তো প্রথমে আমরা কি করছি, সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা সোর্স কোড লিখছি। তো এই সোর্স কোডটার একটা নাম দিছি টেস্ট। এইখানে টাস্ক দাও হোয়াট এভার, তুমি তোমার নামও দিতে পারো, তুমি এইটার নাম দিতে পারো তাইফুর, দিতে পারো সুহাদা, ঠিক আছে, দিতে পারো রোহান। তো দিয়ে একটা সোর্স ফাইল তৈরি করছি। তো এই সোর্স ফাইলটা কিভাবে সেভ করছি, টাস্ক ডট সি নামে। অর্থাৎ আমার প্রশ্ন হচ্ছে, মানে আমার উদ্দেশ্য হচ্ছে ডট সি এক্সটেনশন যুক্ত করে তারপরে আমরা এটাকে সেভ করছি। সো ডট সি থাকলেই বোঝা যাবে কি যে এটা একটা সি প্রোগ্রামের ফাইল এক্সটেনশন। দেন আমরা কি করছি, সেই ফাইলটাকে একটা আইডিই অথবা একটা টেক্সট এডিটরের সাহায্যে ওপেন করছি। এখন আমরা কিন্তু কোড ব্লকস ওপেন করছি, আমরা কিন্তু নোটপ্যাডে ওপেন করতে পারতাম। সো যে কোনো টেক্সট এডিটরেও কিন্তু আমরা জিনিসটা ওপেন করতে পারতাম। তো আইডিই বলতে বোঝানো হচ্ছে আর কিছুই না, আমরা যে মাত্র কোড ব্লকস ব্যবহার করছি সেটাই হচ্ছে আমাদের আইডিই। এরকম ভিজুয়াল স্টুডিও হতে পারে, ইক্লিপস হতে পারে, নেটবিনস হতে পারে, আবার আমরা যে অনলাইনে ব্যবহার করছি সেটাও কিন্তু হতে পারে। তো আইডিইটা কি, আইডিইটা বেসিক্যালি একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন। যেমন তোমরা কম্পিউটারে যেমন অনেক সফটওয়্যার আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, তো এটাও এরকম একটা সফটওয়্যার। যে সফটওয়্যারটা কি করে, প্রোভাইড ফ্যাসিলিটিস টু প্রোগ্রামার্স, দ্যাট মিন্স প্রোগ্রামারদেরকে একটা ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা প্রোভাইড করে। কিসের জন্য?
ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য। তো আজকে কিন্তু আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করছি, রাইট? আজকে কিন্তু আমরা বিভিন্ন জিনিস দেখছি। তো এর পরের স্লাইডটা গেলেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে যারা আজকে অনেকটা বোঝো নাই যে কেন হেডার ফাইল লাগে, কেন কি লাগে। তো একটা প্রোগ্রামের সোর্স কোড লিখতে গেলে আমাদের মিনিমাম 3টা জিনিস লাগবে। এর মধ্যে কি হেডার ফাইল লাগবে। যেমন আমরা হ্যাশ ইনক্লুড stdio.h যে স্টেটমেন্টটা যে লিখলাম, এটাতে কি করছি আমরা, এটাতে আমরা হেডার ফাইলটা ইনক্লুড করার জন্যই কিন্তু একটা কোড লিখছি। তো এই হেডার ফাইল কিন্তু এক বা একাধিক হতে পারে, ঠিক আছে? তারপরে কি আসছে আমাদের মেইন ফাংশন। তো মেইন ফাংশন কি একটু আগে আমরা খুব ভালোভাবে দেখছি। মেইন ফাংশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন, যেটা আমাদের সি প্রোগ্রামে থাকতে হবে। সো মেইন ফাংশন ইজ আ মাস্ট, এটাকে থাকতেই হবে। আর মেইন ফাংশনটা কেন মাস্ট? কারণ মেইন থেকে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয়। খুব ভালোভাবে খেয়াল করো, মেইন থেকে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয়। তারপরে কি আসছে বডি। বডি হচ্ছে কিছুই না, মেইন ফাংশনের পরে যে সেকেন্ড ব্র্যাকেট দুইটা থাকে সে দুইটাই হচ্ছে আমাদের বডি। তো এইভাবে করেই কিন্তু আমরা আসলে এই প্রোগ্রাম তৈরি করছি এবং আমরা কিন্তু স্টেটমেন্ট দিছি, প্রিন্ট স্টেটমেন্ট। তো এইখানে এই স্লাইডটা যদি তোমরা ভালোভাবে দেখো, প্রত্যেকটা জিনিস কোনটা কি ব্যাখ্যা করা আছে। সো লেকচার 3 এর হ্যান্ড নোট এবং লেকচার 4 এর হ্যান্ড নোট যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের শুরুতে ছিল test.c, পরে আমরা বানাইলাম কি test.exe। আর text.exe টা কিন্তু আমরা সরাসরি কমান্ড প্রম্পটের মাধ্যমে ওপেন করতে পারি, ওটা কিন্তু আমি দেখাইছি। তো এবার একটা মজার জিনিস দেখাই, লাস্ট আজকের ক্লাসের ফিনিশিং। যারা মনোযোগ দিছো বা যারা আজকের ক্লাসটায় খুবই আগ্রহ পাইছো, ওদের কাছে এটা অনেক ভালো লাগতে পারে। সো আমি এই যে প্রোগ্রামটা আমার কোড ব্লকসে লিখলাম, এই যে প্রোগ্রামটা লিখলাম, তো এই প্রোগ্রামটা লেখার ফলে কিন্তু মানে যে এই যে আউটপুট কিন্তু আমরা এখান থেকে কোড ব্লক দিয়ে খুব সুন্দরভাবে আউটপুট দেখতে পারতেছি। তো এখন এই প্রোগ্রামটাই কিন্তু এই যে test.exe যে ফাইলটা আছে সেইটা। সো test.exe কে ক্লিক করলেই কিন্তু ওই আউটপুটটা আসার কথা। কিন্তু এই যে যেমনটা বলতেছিলাম যে এটা খুব দ্রুত ওপেন হয়ে শেষ হয়ে যাচ্ছে। তো এবার আমরা একটা কাজ করব, আমরা এমন একটা কোডিং করব যে এই যে সোর্স কোডটা লিখলাম এটার আউটপুটটা, এই কোডের আউটপুটটা মানে আমাদের ইচ্ছা অনুযায়ী ক্লোজ হবে, তাছাড়া এটা আমাদেরকে প্রদর্শন করে রাখবে। দ্যাট মিনস এই যে ওপেন হচ্ছে, এই যে তোমরা কেউ নিচের এই জায়গাটা একটু খেয়াল করো, টাস্ক বারটা আমি যখন .exe ফাইলটা ক্লিক করি এই জায়গাটা একটা মুভমেন্ট হয়। দ্যাট মিনস একটা জিনিস এসে চলে যায়। এই যে দেখো আমি ক্লিক করি, ও গড, আচ্ছা ওয়েদার কেন আসলো, আচ্ছা এই যে দেখো আমি এটাই ক্লিক করি, নিচে কিন্তু একটু একটু নড়তেছে, এই যে এই জায়গায় কিন্তু একটু একটু নড়তেছে, ক্লিক করলে কিন্তু এই জায়গায় একটু একটু নড়তেছে। দ্যাট মিনস আমাদের প্রোগ্রামটা ওপেন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যেহেতু আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি, তো আমরা চাচ্ছি কোড ব্লকসে না ওপেন করে, মানে কোড ব্লকস দিয়ে এটাকে রান না করে, এটা যেন একটা গেমের মতো বা একটা সফটওয়্যারের মতো কি একটা আইকন থাকবে, আইকনটায় ক্লিক করলে কি আমরা ওপেন করতে পারি। তো সেই জিনিসটা করতে গেলে আমরা কোডের মধ্যে একটু মডিফাই করি। stdio হচ্ছে একটা হেডার ফাইল, যেটাকে ভাঙলে আমরা কি পাই, যেটাকে ভাঙলে আমরা পাই স্ট্যান্ডার্ড ইনপুট এন্ড আউটপুট। সো এই হেডার ফাইলটাকে ইনক্লুড করলে আমরা একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট দেওয়ার মতো এক্সপিরিয়েন্স পাই, ওই লেভেলের কিছু লাইব্রেরি ফাংশনস পাই। যেমন stdio ওয়ান অফ দা ইম্পর্টেন্ট লাইব্রেরি ফাংশনস হচ্ছে কি এই যে printf। সো আমরা যদি stdio কে ইনক্লুড না করি আমাদের প্রোগ্রামে কিন্তু ভুল চলে আসবে। সাপোজ আমি এই পুরো জিনিসটাকে কমেন্ট আউট করি, তো আমি এবার এটাকে রান করার চেষ্টা করি। আচ্ছা এখানে বিলটা আবার করি। কোড ব্লকস এর আবার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কোড ব্লকস এ কিছু জিনিস অটোমেটিকলি ইনক্লুড করে দেয়, তো যে কারণে আসলে অনেকগুলা জিনিস আমরা বুঝতে পারি না। তো তোমরা মনে করো যে নরমালি কোনো একটা অন্য কোনো একটা কম্পাইলার বা কোনো একটা কিছুতে ইয়ে করতে গেলে এই হেডার ফাইলটা না দিলে প্রবলেম হয়ে যায়, বাট কোড ব্লকস এর ব্যাপারটা হচ্ছে কি কোড ব্লকস এ অটোমেটিকলি কিছু জিনিস না দিলেও ওরা কি ওইভাবে রান করে। সো ব্যাপারটা হচ্ছে ইনক্লুড stdio.h আমাদের ইনক্লুড করতেই হবে, কারণ এটা না দিলে আমরা কি printf scanf ফাংশনগুলো ব্যবহার করতে পারবো না। তো এখন যেটা বলতেছিলাম যে আমি আরেকটা হেডার ফাইল অ্যাড করি আমাদের এখানে, ইনক্লুড conio.h। এটার মানে হচ্ছে con দিয়ে বোঝাচ্ছে কনসোল, i দিয়ে বোঝাচ্ছে ইনপুট, ও দিয়ে বোঝাচ্ছে আউটপুট। সো কনসোল ইনপুট আউটপুট, এই যে আমরা যখন একটা প্রোগ্রামকে রান করি, এই প্রোগ্রামটা যেখানে রান হচ্ছে এটাই কিন্তু আউটপুট কনসোল বলতে পারি এই জিনিসটাকে। তো যেখানে আমরা আউটপুটটা দেখতে পাই।
তো এই conio.h হেডার ফাইলটা যদি আমরা ইনক্লুড করি আমরা কিছু চমৎকার লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে পারবো conio.h এর অধীনে। যেমন conio.h এর অধীনে যেই লাইব্রেরি ফাংশনটা এখন আমরা ব্যবহার করব সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, সেটার নাম হচ্ছে getch। সো get getch। সো getch দিয়ে বোঝানো হচ্ছে যে এটা একটা লাইব্রেরি ফাংশন, এই ফাংশনটাকে যদি আমরা ব্যবহার করি তার মানে যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো একটা ক্যারেক্টার প্রেস করব বা কোনো একটা কি প্রেস করব আমাদের কিবোর্ডে, ততক্ষণ পর্যন্ত আউটপুট কনসোলটাকে থামায় রাখবে। তো তাহলে এটা দিয়ে আমরা কিভাবে বেনিফিট নিতে পারি? একটু আগে যেমনটা বলতেছিলাম যে এই যে আমার test.exe কে যখন আমি ক্লিক করতেছি এটা রান হয়েই আবার শেষ হয়ে যাচ্ছে, এত স্পিডে হচ্ছে যে এটার আউটপুটটাই আমরা দেখতে পারতেছি না। তো এবার আমরা যেভাবে এই গেমটা চেঞ্জ করে দিব সেটা হচ্ছে conio.h টাকে ব্যবহার করলাম, মেইন ফাংশনটা শেষ হয়ে যাওয়ার আগে আমরা getch এই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করলাম। সো getch এই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা এই পর্যন্ত এক্সিকিউশন হওয়ার পরে getch এসে আটকায় থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমরা আরেকটা কি প্রেস করব ততক্ষণ পর্যন্ত আটকায় থাকবে আমাদের প্রোগ্রাম যদি ঠিক হয়ে থাকে। সো আচ্ছা, এটা তো কোড ব্লকস থেকে করলাম, তো আমি এটাকে বিল্ড করি। সো বিল্ড করে এবার আমি চলে যাই আমার সেই test.exe তে। সো এতক্ষণ কিন্তু আমি যখন test.exe তে ক্লিক করতেছিলাম এটা কিন্তু শুরু হয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। এবার আমি test.exe তে ক্লিক করব, দেখো এবার কিন্তু চলে আসছে। দ্যাট মিন্স আমরা পুরো সাকসেসফুলি একটা কি প্রপার অ্যাপ্লিকেশন তৈরি করে ফেললাম, যেটা কি .exe তে মাউস দিয়ে ডবল ক্লিক করলে কি এটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের এই 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 দুইটা তিনটা সামান্য আউটপুট ছাড়া আরো অনেক বড় কিছু থাকতে পারতো। এখানে কিন্তু বড় একটা ক্যালকুলেটর থাকতে পারতো, একটা ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ওপেন হয়ে যেতে পারতো, একটা প্লেনের এয়ার টিকেট লাইক এয়ার টিকেট ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি হয়ে যেতে পারতো। তো যে কোনো কিছু কিন্তু তৈরি হয়ে যেতে পারতো। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আমি এখন কি ঘটনাটা ঘটাইলাম সেটা হচ্ছে আমি এখানে এই conio.h টা ব্যবহার করার পরে getch একটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করছি। আর getch টা কি করে, it pauses the output console until, যতক্ষণ না পর্যন্ত any key is pressed। এটার মানে হচ্ছে এই getch টা যেখানে দিব সেখানে আমার প্রোগ্রামটাকে আটকায় দিবে। তো এই আটকানোটা আবার ছুটাবো কিভাবে? এই যে যেমন এখন এটা আমার আউটপুট কনসোল, আমি এখন যে কোনো একটা কি প্রেস করতেছি, সাপোজ আমি আমার না দেখে চোখ অন্য তোমাদের দিকে তাকাই যে কোনো একটা কি প্রেস করতেছি, শেষ হয়ে গেল। সো এটা ডেফিনেশন অনুযায়ী কিন্তু মিলে গেছে। সো getch টা কি করে, ইট পজেস দ্য আউটপুট কনসোল আনটিল এনি কি ইজ প্রেসড। তার মানে এটা আউটপুট কনসোলটাকে পজ করে রাখে যতক্ষণ পর্যন্ত কোনো কি চাপা না হয়। সো এই getch দিয়ে কিন্তু আমরা অনেক রকম করতে পারি। যেমন এখন দেখো আমি getch টাকে যদি উপরে আরেকবার ব্যবহার করি, মেইন ফাংশনের পরে প্রিন্ট স্টেটমেন্টটা গেল, ওহো আচ্ছা এই লাইনের পর থেকে করি। সো প্রিন্ট স্টেটমেন্টের পরে আমি getch টা আবার ব্যবহার করতেছি এখানে। সো তার মানে এখন getch টা কোথায় আটকায় দিবে, আউটপুট অফ মেইন ফাংশন ছাপানোর পরেই আটকায় দিবে। তার মানে সুলারি পর্যন্ত যেতে পারবে না থিওরিটিক্যালি। দেখি প্র্যাকটিক্যালি কি হয়। তো এটাকে আমি বিল্ড করি, সো বিল্ড করে রাখলাম। সো বিল্ড করার পরে এখন আমি আবার exe তে চলে যাচ্ছি। দেখো আউটপুট অফ মেইন ফাংশনে এসে কিন্তু এটা আর কিছু দেখাচ্ছে না। তো এখন যদি আমি যে কোনো একটা কি প্রেস করি, একটা কি প্রেস করলাম, দেখো পরের অপশনটা আবার চলে আসছে। তার মানে getch প্রথমে আমার এখানে একবার থামাইলো আউটপুট কনসোলটাকে, তারপরে আমি একটা কি প্রেস করলাম, তারপরে সুলারি ফাংশনটা কল হইলো। সুলারি ফাংশনটা কল হওয়ার পরে সুলারির ভিতরে সে আবার কি, সেও আরো দুইটা ফাংশনকে কল করছে। সো এই দুইটা কল হওয়ার ফলে এইটা আর এইটা ছাপানো হলো, এবং তারপরে আমি আবার getch দিলাম, তারপরে সেখানে লাস্টে কি সে এখন আবার থামায় রাখছে। এখন যদি আমি আরেকটা বাটন চাপ দিই, সেকেন্ড getch টা ছেড়ে দিবে, আমার এক্সিকিউশন যে আমার যে কনসোলটা আছে সেটা ক্লোজ হয়ে যাবে। এই যে ক্লোজ হয়ে গেছে। সেই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা তোমরা প্লিজ একটু রেসপন্স করো।
যারা যারা বুঝছো তারা তারা যদি একটু রেসপন্স করো আমার খুব ভালো লাগবে। আজকের এই ল্যাব ক্লাসটা বলতে পারো যে এটা একটা বোনাস ক্লাস এবং খুবই ডিপলি আন্ডারস্ট্যান্ডিং করার মতো একটা ক্লাস। আচ্ছা, সুহাদা ক্লিয়ার? আচ্ছা, তীর্থ ক্লিয়ার? ওকে। আচ্ছা, স্বপন দাস ছেড়ে দিব, এই যে আমাদের এখন আর কি টাইম হয়ে গেছে 9:15 বাজে, কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ করে দিব। যারা যারা বুঝছো তারা তারা প্লিজ একটু বলে যাও যে ক্লিয়ার কিনা, আমি যেন বুঝতে পারি যে ল্যাব ক্লাসের কোয়ালিটি আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। আচ্ছা, ইমন বলতেছে জি ভাই অসাধারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাতুল বলতেছে আবার একটু রিভিউ করেন। আচ্ছা ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এই conio.h হেডার ফাইলটা নিয়ে আসছি। conio.h হেডার ফাইলটা নিয়ে আসার ফলে এর আন্ডারে একটা লাইব্রেরি ফাংশন আছে getch, এটাকে আমরা ব্যবহার করছি। সো getch এর কাজ হচ্ছে এইটা আউটপুট কনসোলটাকে থামায় দেয় যতক্ষণ না পর্যন্ত আমরা একটা কি প্রেস করি। সো এই জিনিসটা আসলে এভাবে বলে এখন আর ইয়ে করতে পারবো না, তুমি যদি এই ভিডিওটা আরেকবার দেখো লাস্টের দিক থেকে পুরো জিনিসটা বুঝে যাবে। আচ্ছা, আব্দুল্লাহ বলতেছে সে বুঝছে, পুষ্প বলতেছে ভেরি ক্লিয়ার। আজকের ক্লাসটা যারা ক্লিয়ার হয়েছো ওরা যদি অন্য কোনো ডিপার্টমেন্টেও পড়ো, ওদেরকে মনে রাখতে হবে যে তোমাদের আইটি রিলেটেড আরো স্কিল নেওয়া উচিত, কারণ তোমরা ভালো করতে পারবা। কারণ আমি আসলে অনেস্টলি একটা জিনিস বলি যে আজকের ক্লাসটা আসলে তোমাদেরকে না দেখাইলেও হইতো বা খুব কম দেখাইলেও হইতো, আরো ইন্টারেস্টিং করে আরো অনেক কিছু পড়ানো যেত। একটু কঠিন করছি, কিন্তু ভাই একটা জিনিস মনে রাখো যে তোমরা যারা এই বেসিক নিয়ে আস্তে আস্তে শিখে সামনে আগাবা, তোমরা খুব তাড়াতাড়ি প্রোগ্রামিং এ প্রো থাকবা। তোমরা ইন্টার লেভেলই ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার একটা ছেলে সি প্রোগ্রামিং এ যতটুকু পারে অতটুকু পারবা, ঠিক আছে? তো কালকে আমি আবার নেক্সট ক্লাসে আমি আবার বোর্ডে আসবো। নেক্সট ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ নেক্সট ক্লাসে আমরা কথা বলবো ভেরিয়েবল, ডেটা টাইপস, ফরম্যাট স্পেসিফায়ার, এবং নেক্সট ক্লাসটা যখন হবে তোমরা তখন বুঝতে পারবা যে তোমরা ছোটখাটো একটা প্রোগ্রামার হয়ে গেছে। এবং নেক্সট ক্লাসের পরের ক্লাসের প্র্যাকটিক্যালটা হওয়ার পরে তোমরা একদম মোটামুটি নিজেরাই আমার আগে থেকে অনেক কিছু করে ফেলবে এবং আমাকে জিজ্ঞাসা করবা ভাইয়া এইটা কেন হচ্ছে না, বা এইটা এরকম করতে চাইলে কি করব, ঠিক আছে? আচ্ছা, তামিম বলতেছে ক্লিয়ার 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 ক্লিয়ার। থ্যাংক ইউ তামিম, থ্যাংক ইউ সো মাচ। সুরঞ্জন ও সুরঞ্জনেরও ক্লিয়ার হয়তোবা। আচ্ছা, জয়ারও ক্লিয়ার। ওকে। আচ্ছা, রাজু আহমেদ বলতেছে এইটারও নোট দিন। ভাইয়া দেখো, এইটার নোটের চেয়ে বেটার হবে তোমরা যদি ওয়েব অ্যাপ থেকে একটু টেনে টেনে ভিডিওটা দিতে পারো। আমি অবশ্যই নোট দিব, তোমাদের যেই ধরনের নোট প্রয়োজন সেই ধরনের নিব, কিন্তু প্র্যাকটিক্যাল এটা যদি তুমি করতে চাও তোমাকে দেখতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ক্লাস হচ্ছে আগামী শনিবারে, নেক্সট ক্লাসটা হোয়াইট বোর্ডে হবে এবং নেক্সট ক্লাসটা হচ্ছে আমার আরেকটা ক্লাস হবে, যে ক্লাসটাতে আমি খুব সহজভাবে একটা ক্লাসের মধ্যে তোমাদের ভেরিয়েবল এবং প্রত্যেকটা জিনিস ইন ডিটেলস বুঝায় ফেলবো। এবং নেক্সট ক্লাসের পর থেকে মোট কথা তোমরা কি জিনিসটা একটা গেমের মতো হয়ে যাবে। যারা যারা ক্লাস দেখছো তাদের কাছে কঠিন মনে হবে না, আই প্রমিস। আমি তোমাদেরকে এটা প্রমিস করছি যে যারা যারা এই পর্যন্ত দেখছো নেক্সট ক্লাসটা করার পরের ল্যাবটা যখন করবা তারপরে তোমাদের কাছে এটা একদম খেলা মনে হবে। তারপরে এইসব অ্যালগোরিদম, ফ্লোচার্ট, এগুলো খেলা মনে, কোনো কিছুই কঠিন মনে হবে না। আচ্ছা, ওকে গাইস, তাহলে আজকে আচ্ছা, ওই যে তাইফুর বলতেছে কোডটা কমেন্টে দেওয়ার জন্য, আমি এই যে লাইভটা এন্ড করেই কমেন্টে দিব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাই পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা চলতেছে আমি জানি। পরীক্ষার পরে আরো তোমরা বেশি বেশি পার্টিসিপেট করার চেষ্টা করবা ক্লাসগুলোতে, বন্ধুদেরকে বলবা যে ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, আমি তাহলে লাইভটাকে শেষ করতেছি। তো মিম আপু, তুমি যদি আমাদের সাথে থাকো, আমাদের স্ট্রিমিংটা এখন অফ করে দাও। আমি আমাদের লাইভ হয়ে গেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মাহাদি, আল্লাহ হাফেজ। আপনি পোস্ট আসবেন, আপনি লাইভটা আচ্ছা এন্ড হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে জুম থেকে বের হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, ওকে, বাই বাই।